এসইওটা কী জিনিস। তবে টেকনিক্যাল এসইওর এই জায়গায় এই যে যেমন হচ্ছে দেখা যাচ্ছে, যেমন হচ্ছে তোমার কোর ওয়েব ভাইটাল নিয়ে আর আগের দিন আলোচনা করছিলাম না, ওই কোর ওয়েব ভাইটালের মধ্যে তোমার এখন বিভিন্ন ভাগগুলো আসতে শুরু করবে। যেমন হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট ডিলে, এটার নামে ফার্স্ট ইনপুট ডিলে। এখন এই জিনিসটা কী কাজ করে, আমরা যদি এখন এটা নিয়ে গুগলে যাই, এই যে এখানে দেখো, এখানে আমরা যেমন একবারে শুরুর দিকে ক্লাসে বলছিলাম যে কয় সেকেন্ড, 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে একটা ইউজার যদি ঢোকার পরে ও হচ্ছে যে কি বলে সাইটটার দেখতে না পায় সাইটে কি আছে না আছে, সেই ক্ষেত্রে এখানে ও বের হয়ে যেতে পারে। তো এখানে কি লিখছে, ফার্স্ট ইনপুট ডিলে এফআইডি ইজ এ ওয়েব পারফরমেন্স মেট্রিক দ্যাট মেজার্স দ্য টাইম ইট টেক্স ফর এ ব্রাউজার টু রেসপন্স টু এ ইউজার ফার্স্ট ইন্টারাকশন। মানে এখানে ব্রাউজার না এইবার কথা তুলছে, এর আগে আমরা তুলছিলাম কীরকম একটা নিয়ে, ওয়েবসাইট নিয়ে। তো এখানে এটা ব্রাউজারের সাথে আমাদের কিন্তু ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই, যদিও এটা ব্রাউজারের সাথে আমাদের ওয়েবসাইটের ডিরেক্ট সম্পর্ক নেই, বাট আমাদের বহু ওয়েবসাইট আছে যেগুলো কিনা বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন রকম দেখা যায়। কিছু ব্রাউজার থাকে যেমন ক্রোমের মধ্যে ম্যাক্সিমাম ওয়েবসাইট মানে ফিট হয়, যেমন ফায়ারফক্সে ওটা অনেকদিন ধরে আপডেট আসে না, একটু পিছিয়ে গেছে ফায়ারফক্স, আগে কিন্তু ফায়ারফক্সে অনেকে ব্যবহার করতো। তো এখানে ফায়ারফক্সে এখানে দেখা যায় যে কিছু কিছু ওয়েবসাইট একটু ছোটো দেখায় বা একটু বেশি জুম হয়ে আছে এরকম দেখায়। তো এখানে ব্রাউজারের সাথেও কি আমাদের ইন্টারফেস যেটা ওটার ম্যাচ হওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, আর দেখানোর কিছু আছে নাকি দেখি। এই যে এখানে হচ্ছে ইউজার ডিভাইসেস, এখানে আমাদের এক একটা ইউজার এক এক ধরনের সাইজের ডিসপ্লে ব্যবহার করবে এবং ফোন টোন ব্যবহার করবে, সো ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে লাগবে। এখানে আর দেখানোর মতো কিছু নাই, বিষয়টা তো বুঝতে পারছি না। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস আছে, অপটিমাইজ ভিডিও বা ইমেজ। অনেক সময় যেমন ধরো যে আমি ক্রিয়েটিভিটি সাইটটা নিয়ে এক্সাম্পল দিই, তাহলে সহজ হবে বুঝতে। যেমন এই যে সাইটটা এরকম আছে, সাইটটা যদি তোমার মানে এরকম থাকে, হ্যাঁ সাইটটা এরকম যদি হয় মানে একেবারে জুম ইন বেশি হয়ে গেছে, দেখো লেখা বা ভিডিও টিডিও এগুলো কিন্তু কাটা পড়ে নেই। তো আমাদেরকে যখন এগুলার কাজ হবে তখন আমাদেরকে ওইভাবেই কাজ করতে হবে যেন এরকম বেশি জুম হইলেও যেন কি লেখা টেখা বা ভিডিও টিডিও কোনো কিছু বা ছবি কাটা না পড়ে। যে এখানে এটাই বলছে যে অপটিমাইজ ইমেজ অ্যান্ড ভিডিও। অনেক সময় আমরা এখানে ভিডিও দিই যে যেমন এগুলো ভিডিও, এগুলো এমনভাবে দিতে লাগবে যেন সাইটটা কাটা না পড়ে। এগুলো যদিও আমাদের কাজ না, বাট আমরা এরকম একটা সাইটে ঢোকার পরে জুম ইন জুম আউট করে দেখবো যে সাইটটার কী অবস্থা, ভাঙে যাচ্ছে নাকি। যদি সাইট ভাঙে যায় তাহলে দেখা যাবে এটা ফোনের মধ্যে কোনো ভেজাল হবে, কারণ সাইটটা ফোনে তো অনেক ছোটো ডিসপ্লেতে দেখবো, ঠিক আছে। টেকনিক্যাল জিনিস তো এগুলো আমাদের কাজ না, এগুলো আমরা বের করবো, বের করে ওয়েবসাইটের ওনারকে বলবো যে না অডিট রিপোর্টের এটা পার্ট না, এটা পুরো টেকনিক্যাল এসইওর পার্ট, ঠিক আছে। এখানে হচ্ছে টেকনিক্যাল যে কোনো সমস্যা যদি থাকে সেগুলো আমরা হচ্ছে ওই ডেভেলপারের থ্রুতে কাজ করে নেব, কারণ অডিট রিপোর্টে যদি আমরা এই জিনিসটা দিছি যে ওয়েবসাইটের মালিক হয় নিজেই এগুলো বুঝে না, আর যদি সব কিছু বুঝতো তাহলে তো তোমাকে নিত না, তাই না। আমরা অডিট রিপোর্টে ইজি জিনিসগুলো ঢুকাবো, যে জিনিসগুলো ও নিজে দেখে বুঝতে পারবে যে আমার এগুলো এগুলো আসলে সমস্যা হয়েছে। আর আমরা যদি এত গভীরের জিনিস ওকে ধরাই দেই, আর কোর অফ ভাইটালটাই চিনে না, ঠিক আছে, ওই কোর অফ ভাইটাল যেটা এটাই চিনে না, কিন্তু ওকে তুমি এখানে ধরাই দিছো কি এফআইডি, ঠিক আছে, এই জিনিসটা ওকে ধরা দিচ্ছে, ও এই জিনিসটা তো মানে আগামাথা কিছুই বুঝতে পারবে না। এখানে ভালো জিনিস আছে না খারাপ জিনিস আছে না, এটা করলে ভালো হবে না খারাপ হবে হয়তো কিছু বুঝবে না। এই জন্য অডিটের মধ্যে সহজ জিনিসগুলো রাখতে হবে। তো এইখানে যদি এরকম ভাঙে যেত তাহলে এটা কি এফআইডি ভালো নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি যাই, এটা হচ্ছে আমাদের এলসিপি, যেটা লার্জ কন্ট্রোলফুল পেইন্টস। এই যে এইখানে কিন্তু আবার তোমার টাইম ইট টেক্স যেগুলো খুঁজতেছে ওগুলা গুগলের রেসপন্স এক এক সময় এক এক রকম আছে।
অর্গানাইজভাবে একবার দেখ, একবার একটু ঘিসিমিসি করে দেয়। আচ্ছা যাই হোক, এখানে যে জিনিসটা দিছে এটা হচ্ছে তোমার যে ছবি ভিডিওগুলো থাকবে এই জিনিসগুলো মনে করো যে লোডিং টাইম যেন বেশি না হয়। যেমন এখানে একটা ইমেজ দিয়ে দেওয়া আছে, কি বলবো, হ্যাঁ এখানে দেখো আগে ভিডিও, এখানে মনে করো যে আগে ঢুকছে ইউজার ঢুকার পরে কি হয়েছে, একেবারে ফাঁকা পাইছে, ফাঁকা পাওয়ার পরে আস্তে আস্তে লোড হচ্ছে। আসল আউটপুট কিন্তু এরকম আসার কথা, তাই না? বাট এই দেখো কীভাবে লোডটা হইলো। এই জিনিসটাতে যেন আমাদের সময়টা কম লাগে, কারণ ওয়ান বাই ওয়ান আমাদের লোড হবে। আগে টেক্সটগুলো লোড হবে, হেডিংগুলো লোড হবে, ছবিগুলো লোড হবে, লিঙ্কগুলো লোড হবে। তো একটার পর একটা কি আমাদের লোড হচ্ছে। এখানে যেমন দেখো 0.5 সেকেন্ড, 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড, এখানে কি এলসিপি দিছে, মানে হচ্ছে এর বেশি যদি আমরা গেছি তাহলে আমাদের জন্য এটা খারাপ দিক। ঠিক আছে, আমরা প্রথমে যেটা দেখলাম এটা কিসে, আমাদের ব্রাউজারের সাথে কানেকশন ভালো থাকা লাগবে, ব্রাউজার বা ইউজার ফ্রেন্ডলি যেন হয়। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে এলসিপি, যেটা এটা হচ্ছে আমাদের যে লোডিং টাইম যেটা হবে, লোডিং টাইমটা কেমনে ভাগ হয়ে থাকে। এই পুরোটা হচ্ছে কাজটা কিভাবে হয়, যারা কিনা কোডিং করে ওরা ওদের যে কোডগুলো থাকবে এই টেকনিক্যাল জিনিসগুলো না ওয়ার্ডপ্রেসে তেমন একটা কাজে লাগে না। কাজে লাগে কারণ যদি তুমি একেবারে ওয়ার্ডপ্রেসের মধ্যে কাস্টমাইজড যদি ওয়েবসাইট তৈরি করতে চাও ওই সময় তো তোমার কোড লাগে। কিন্তু তুমি যদি কোডিং করে মার্ন বা রিয়াক্ট যেটাই ব্যবহার করো না কেন, এখানে লারাভেল আছে, তুমি যেটাই ব্যবহার করো না কেন, এখানে তোমার ওই কোড করে যখন করবে তোমার কোডের যে লেভেলগুলো উপরের দিকে তোমার শুধু টেক্সট থাকবে, এখানে আগে টেক্সটগুলো তাহলে লোড হবে, কোডগুলো উপরে যেটা থাকবে তারপর নিচে থাকবে, তারপর এইরকম করে সিকোয়েন্স অনুযায়ী আসবে। তো এই জায়গাটাতে ওই সেম আমরা যখন এই ওয়েবসাইটে একটা লোড দিব সর্বপ্রথমে কি আমাদের এই লেখাগুলো আসবে, এখানে টেক্সটগুলো আসবে। আমি যদি আর একটা এক্সাম্পল দেখাই, এই যে আমাদের কোনো কারণে যদি নেটের সমস্যা হয় মাঝে মধ্যে এইরকমভাবে পেজটা লোড হয়, দেখছিলে কি? হ্যাঁ, মাঝে মধ্যে নেটের সমস্যা থাকলে খুবই স্লো নেট, কারণ শুধুমাত্র মেইন জিনিসগুলো লোড হচ্ছে। এইচটিএমএল যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ফলো করে খালি কোনো মতো লোড করে তোমার ধরা দিচ্ছে যে এইরকম তোমার তুমি যে সাইডে ঢুকতেছো ওইটা দেখতে এরকম। আচ্ছা আমি যদি আর একটু ভালো মতো দেখানোর চেষ্টা করি, এখানে আর একটু আছে, এই যে এগুলো বেশি ভালো। এই যে যেমন এখানে একটা ছবি দিছে, ছবি নেই, এখানে লেখালেখি টেক্সট যা লাগে সব আছে, লোগোটা কেমন করে, মানে পুরো একটা সিকোয়েন্স মেনটেন করছে। এই জায়গাতে দেখো মানে পুরো ওয়েবসাইটটা কিছুই নেই, শুধু লেখাগুলো। তো আমাদের এই যে সিকোয়েন্সটা আছে প্রথমে তোমার একেবারে ব্ল্যাঙ্ক আসবে, লোডিং যখন চলে এই লেখাগুলো আসবে, তারপর ইমেজটা আসবে। ঠিক আছে, এটা এমনভাবে সিকোয়েন্সটা থাকবে যেন কি তোমার সময় 2.5 সেকেন্ড বা 2 সেকেন্ডের বেশি না লাগে, ঢুকবে 2 সেকেন্ডের মধ্যে ছবি টেক্সট ফেক্সট যা লাগে সব লোড হয়ে যাবে। বা অ্যাটলিস্ট যদি নেটের সমস্যা থাকে অ্যাটলিস্ট এইরকমভাবে যেন দেখা যায়। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে এটা অটোমেটিক, এই জিনিসটা আমরা এখন মাথায় ঘামাই না, কিন্তু কোড করে যে ওয়েবসাইটগুলো তৈরি ওগুলোতে এগুলোতে ঘামাইতে হয়। কেন? কারণ ওয়ার্ডপ্রেসে এটা তো অটোমেটিক দেওয়া থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের যেগুলো কোড করে ওয়েবসাইট তৈরি হবে ওগুলোতে আমাদের এই সিকোয়েন্সের যে জিনিসটা আছে, এই যে মনে করো কোনো কারণে আমাদের নেটের সমস্যা বা স্লো লোড হচ্ছে, ওই অবস্থা তখন একেবারে এরকম ব্ল্যাঙ্কভাবে লোড হয়, যা আছে স্ট্রাকচার ওই স্ট্রাকচারটা ডাইরেক্ট এইভাবে লোড করে। উপরে এগুলো এক একটা হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজগুলো, নিচে হচ্ছে এই যে দেখো এটা মেবি একটা ই কমার্স সাইটের এখানে আমাদের ডিরেক্ট
কি দেখাচ্ছে, প্রোডাক্ট বা হাবিজাবি, এখানে যে সার্চ করা যায় এই জিনিসটা দেখাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের কি এলসিপি। তারপরে চলে আসে হচ্ছে আমাদের সিএলএস, যেটা এটার কাজ কি, এটাও আমরা সেম গুগলে সার্চ দিলাম। আচ্ছা, এখানে আমাদের যেমন শিফট হয়েছে, হ্যাঁ, এখানে হচ্ছে কি লিখছে, ইউজার সেন্ট্রিক মেট্রিক দ্যাট মেজার্স দ্য ভিজিবল স্টেবিলিটি অফ ওয়েবসাইট। এই জায়গায় একটা জায়গা থেকে আরেক, এখানে আমি যদি ছবিটা বড় করে দেখাই, এখান থেকে এই জায়গায় ক্লিক মিতে যদি প্রেস করে তাহলে দেখা যাবে যে পরের যে লেখাগুলো থাকবে, অনেক সময় মিডিয়াম যেটা আছে, মিডিয়ামের তোমরা কি পড়ছো টেক্সট বা কোনো গল্প বা হচ্ছে যে কোনো বড় কিছু, যদি দেখা যায় সিমোর নামে একটা বাটন আসে, তখন ওখানে কি রেজিস্টার করা লাগে বা যদি অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে তখন পড়তে দেয়। তো এইখানে এই জিনিসটা আর কি বলছে যে এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আমরা স্ক্রল করতে আসি মানে বিরক্ত লাগে যাবে না একটা মানুষের, ওই একটা জায়গা পর্যন্ত পড়বে, ওর কাছে মনে হচ্ছে এটা ইনফরমেটিভ হয়, তখন ওই ক্লিক মোডের চাপ দিয়ে বাকিটা দেখবে, তাই না? অন্যদিকে যদি এমন হয় যে তোমার ওয়েবসাইটে খালি স্ক্রল করতে আসো, এই জিনিসটা কি, এই জিনিসটা খারাপ হবে, মানে ইউজার বিরক্ত হয়ে চলে যাবে। আচ্ছা, এখানে তোমার অ্যাডসেরও বিষয় আছে। ধরো এখানে তোমার ডিরেক্ট টেক্সট দুইটা পার্টে দেওয়া আছে, হ্যাঁ, এখানে একটা টপিক, এখানে একটা টপিক, মানে অ্যাডস এত বড় আসে যে পরে এই পুরো এরিয়াটা ওই অ্যাড দিয়ে কভার করে দিছো, অ্যাডসের যেটা মাথায় আসে নাই, এই পুরো এরিয়াটা কি অ্যাড দিয়ে কভার করে দিছো, পরে তখন কি হবে, এ যখন নিচে স্ক্রল করতে যাবে, স্ক্রল করতে গেলে এই জায়গাটাতে ও ভাববে যে হয়তো বা এখানে শেষ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে ওই যে পাইরেটেড যে অ্যাপগুলো ইনস্টল করতে যাই, ওই অবস্থাতে নিচের দিকে স্ক্রল করলে তখন দেখা যায় কি, মানে মনে হয় মেবি শেষ হয়ে গেছে, আর আরও বেশি স্ক্রল করলে তখন নিচের দিকে ওই ডাউনলোড অপশনটা থাকে। ওরা ইচ্ছা করে অ্যাডগুলো এরকম বড় করে দেয় যেন অ্যাডগুলোতে ক্লিক করে, ঠিক আছে, মানে ইচ্ছা করে না হলেও ভুল করে হলেও যেন স্ক্রল করতে গিয়ে ক্লিকটা পড়ে। তো এই জায়গায় একটা জিনিস হচ্ছে, এটা তো মনে হয় যে ওদের ইউজার ফ্রেন্ডলিনেসের উপর কোনো ইচ্ছাই নেই, ওরা ইচ্ছা করেই এমন বড় করে দিছে। আর আমরাও ওইটা ডাউনলোড করব মানে ওইটা যেমনি হোক, স্ক্রল করে হোক, যেমনি ওটা আমরা ডাউনলোড করব। ওরা যেহেতু জানে যে এরা এখানে ঢুকছে মানে ওরা কোনো না কোনোভাবে ডাউনলোড করবে, তো ওরা ইচ্ছা করে এরকম করে দেয়। কিন্তু একটা যদি নিউজ পোর্টালে তুমি এরকম করে অ্যাড দিছো, লোকটা যদি বারবার দেখছে যে এখানে ক্লিক করলে অ্যাড আসা শুরু করতেছে, এত বিরক্ত হয়ে বাইরে যাবে, তাই না? তো আমাদেরকে এখানে অবশ্যই এই জিনিসটা অ্যাভয়েড করা লাগবে। অতিরিক্ত আমরা টেক্সট রাখবো না, এখানে ক্লিক মি নামে একটা অপশন রাখবো যেন আমাদের ওই সাইটটা একটা মিনিমালিস্টিক মানে মেনটেন করে, যে মানে স্ক্রল করতেই আসে, শেষই হয় না, ঠিক আছে? আমি এর আগের দিন বলছিলাম না যে কন্টেন্ট যখন লিখবো, কন্টেন্টটা যেন অনেক হয়, ইনফরমেটিভ হয়। বর্তমানে যারা ব্লগিং নিয়ে কাজ করবে বা ব্যবসা নিয়ে কাজ করতে গেলেও তাদের কন্টেন্টের উপর একটু হলেও ফোকাস হওয়া লাগবে। এখন কন্টেন্টের উপর যদি সে একটু হলেও ফোকাস হইতে চায়, সেই অবস্থাতে একটা বিষয় কাজ করবে যে তাকে অনেক বড় কন্টেন্ট লেখা লাগবে, টপ টু বটম সব কিছু কভার করা লাগবে। মানে এত বড় কন্টেন্ট লিখতে গেলে সমস্যা হবে। এই যে ইন্টারফেসটা আমরা দেখতেছি, এটা অনেক মানে স্ক্রল করতে থাকবে, বোঝা যে পড়তে আসছে ওর কাছে বিরক্ত লাগে যাবে। সো এই ক্লিক মি যে অপশনটা, এটা সুবিধাজনক, বা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সিএলএস মেনটেন করতেছে। আচ্ছা দাঁড়াও, আর কি আমার কিছু বাদ গেল নাকি? এখানে আমাদের যেমন উইজেটস আমরা ব্যবহার করি না, উইজিটস বা উইজেটস যেটাই বলো, দেখতে কীরকম আমি এটা দেখাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন এই যে এটা, ঠিক আছে, এটা উইজেটস ফর ইন অ্যান্ড্রয়েড। এইভাবে দেখাচ্ছি কারণ হলো অনেকে আছে এটা টেরও পাবে না কি বলতেছি। হ্যাঁ, এটা সুন্দর ইয়ে পেয়েছি। এই জায়গায় যেমন এখানে কি উইকেটস বা উইজেটস যেটা বলো,
এইগুলা হচ্ছে আমরা কিছুক্ষণ যদি এখানে চাপে ধরে থাকি তাহলে এই অপশনগুলো আসবে। দেন হচ্ছে আমরা কীরকম জিনিস বসে যাচ্ছি এখান থেকে সিলেক্ট করে এখানে ড্রপ করব। তো আমাদের ওয়েবসাইটের মধ্যেও এরকম বিভিন্ন অপশন থাকে। যদি আমি এখানে ক্লিক করি এখানে আসতেছে না, মানে এখানে কোথাও একটা যদি ক্লিক করি এই পাশে একটা বার চলে আসতেছে, অপশন বার এই পাশ থেকে চলে আসে, তাই না? এই পাশে ক্লিক করলে এই পাশ থেকে আরেকটা অপশন বার চলে আসে। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম এরকম উইজেটসগুলো অ্যাড করতে পারি। তাহলে সুবিধা হয় কি, আমাদের ওয়েবসাইটটাতে যখন কেউ স্ক্রল করতেছে মিনিমালভাবে ও দেখতে আসে, ওর যেটা প্রয়োজন হবে, ও ধরো যে এখানে অনেকগুলো অপশন আছে, যেকোনো একটাতে চাপ দিলে ওর যেটা প্রয়োজন ও কিন্তু এটা দেখে যাবে, তাই না? এতে কি ওর সুবিধা হচ্ছে। ভাবি যাবি যেমন ধরো যে তোমার ওয়েবসাইটে তুমি স্ক্রল করতেছো, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছো, যে লোকটা একটা স্পেসিফিক বিষয় জানতে আসে ওর কাছে তো এত টপিকের দরকার নেই, এগুলা দেখে তো বিরক্ত হবে, আরে ভাই কাজের জিনিস নেই, কাজের জিনিস ভর্তি করে রাখছে। তো এই জন্য এরকম বিভিন্ন উইজেটস যদি আমাদের একটা ওয়েবসাইটে থাকে সেক্ষেত্রে সুবিধা হবে কীরকম, সেক্ষেত্রে আমরা এখানে ধরো যে ক্লিক করলে এই পাশ থেকে একটা বার এই পাশে চলে আসবে, ওই জায়গায় ওইটা বিষয়ে ইনফরমেশন থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর কিছু বাদ গেছে নাকি এটা দেখিনি। এখানে ফন্টের বিষয়টা দিচ্ছে। ফন্টের বিষয়টা এখনকার যুগে আমাদের নেট ওই 2G নেট নেই, যে তোমার ভারী ফোন বলতে তেমন একটা পপুলার না। আগে যখন নেট অত বেশি পপুলার ছিল না, এখন যেমন বাড়ি বাড়ি ওয়াইফাই 5 Mbps 10 Mbps 20 Mbps, এখন ওয়াইফাই স্পিড অনেক ভালো। কিন্তু আগে যখন ওই রকম 2G 3G যে ওই মডেম দিয়ে চালাইতো, ওই অবস্থায় কী হতো, তোমার যদি ফন্ট খুব বেশি একটা পপুলার না এরকম হয়, তাহলে ওই ফোনটা তোমার এখানে রান হতে একটু টাইম লেগে যাবে। ঠিক আছে? ওই ক্ষেত্রে তোমার এখানে একটা বিষয় কাজ করবে যে তোমার যদি ফোন রান হতে টাইম লেগে যায়, তখন কিন্তু ইউজার আবার ওটা দেখতে পাচ্ছে না, সময় লাগতেছে। পরে যখন দেখবে, যখন স্ক্রল করতে করতে পড়তে তখন কোনো এক সময় ফোনটা চলে আসবে। যেমন ধরো এখানে এই লেখা যেটা, এই লেখাটা হচ্ছে যে তেমন একটা পপুলার ফন্টে নাই। হ্যাঁ, আমি ধরো যে এটা পড়তে হঠাৎ করে এই লেখাটা আস্তে করে চলে আসতে ধরবে। অনেক স্লো নেট যখন থাকে তখন এই ফন্টের ব্যাপারটা আসে। এটা আপাতত দিছে, গুগলের কাছে এই ডাটা আছে, আমার ধরা হয়েছে, কিন্তু এই জিনিসটা বর্তমানে অতটা না, সমস্যার ব্যাপার না। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের HTTP বা HTTPS যেটা আছে, এটা নিয়ে যেমন আলোচনা করছিলাম না, সিকিউরিটির যে এইখানে এই যে পার্ট যেটা আছে, হ্যাঁ, এখানে আলোচনা করছিলাম না, এই জিনিসটা আমাদের ফাস্ট লোডিংয়ে সাহায্য করে। কেন সাহায্য করে? ধরো যেটাতে তোমার এরকম সিকিউরিটি মার্কটা নাই, কানেকশন ইজ সিকিউর, এটা যেটাতে নাই, ওটাতে হয় কি, তোমাকে তুমি ওই লিঙ্কটাতে ঢুকতে গেলে ওখানে তোমার বলে যে এখানে ভিতরে ওয়ার্নিং রিস্ক একটা দেখায়। মাঝে মধ্যে তুমি যখন এরকম আনসিকিউর একটা ওয়েবসাইটে ঢুকবা, ওখানে একটা তোমার পুরো ডিসপ্লে ওয়ার্নিং দেখাবে যে তুমি এখানে ভাইরাস থাকতে হবে, তুমি কি তাও ঢুকবা? তখন তুমি এখানে নিচে অপশন থেকে তোমার তখন ইচ্ছা যদি হয় তাহলে কন্টিনিউ টু দ্য সাইট এরকম অপশন আসে। তো এই HTTPS যদি আমরা না নিই তাহলে ওইরকম ভেজাল করবে, গুগল আমাদের ওখানে ঢুকতে দিবে না ইউজারদের। তো এই জিনিসটা কি আমাদের লোডিং স্পিডের উপরে কি একটা এফেক্ট ফেলতেছে। আমরা ফাস্ট লোডিং যদি করতে চাই তাহলে অবশ্যই এই HTTP বা HTTPS এই জিনিসটা আমরা ইনস্টল করে রাখবো। আচ্ছা, এখানে আমরা যদি ক্লাউডফ্লেয়ার যেটা আছে, এটার নাম শুনছি কি? হ্যাঁ, না অ্যাডোবি না, ক্লাউডফ্লেয়ার। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটকে কি বলে সিকিউর করার জন্য, এটা একটা বলতে গেলে টুল বা একটা কোম্পানি যারা কিনা ওয়েবসাইটের সিকিউরিটি দেবে। যেমন হচ্ছে ডিডোস অ্যাটাক সম্পর্কে নাম শুনছি? আচ্ছা, ডিডোস অ্যাটাকটা কীরকম, এখানে ছবি সুন্দর মতো দেওয়া আছে। এই যেটা একজন হ্যাকার, ও কি করছে, ও একাধিক কম্পিউটার থেকে বা একাধিক আইপি থেকে একটা সার্ভারের উপর, মানে দেখা গেলো যে আমি নিজে একটা পিসি দিয়ে ওই সাইটে ভিজিট করার চেষ্টা করতেছি, কিন্তু এই হ্যাকারটা কি করে, ও হচ্ছে একাধিক আইপি থেকে ওই একটা পিসিতে একাধিক আইপি থেকে ওই জায়গায় ঢোকার চেষ্টা করে।
ঠিক আছে? একাধিক আইপি থেকে একবারই যখন হিট করবে তখন কি হবে, এই সার্ভারটার তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। আমরা যখন কি বলে হোস্টিং কিনবো, হোস্টিং কেনার সময় যেগুলো একটু দামি হোস্টিং হয়, ওই দামি হোস্টিংটাতে আমরা ওখানে লিমিট সেট করে দিতে পারবো, বা কম দামি হোস্টিংগুলোতেও লিমিট সেট করা থাকে, কি জানি না। এই জায়গায় আমাদের লিমিট সেট করা থাকে কিরকম, এই যে এখানে লেখা আছে যে 25,000-এর মতো ভিজিটর প্রতি মাসে ঢুকতে পারবে। এখানে লেখা আছে যে কত, 1 লাখের মতো ভিজিটর প্রতি মাসে ঢুকতে পারবে। এখানে লেখা আছে কত, 2 লাখের মতো ভিজিটর ঢুকতে পারবে। এখন একটা জিনিস দেখো, এই যে ভিজিটরের যে লিমিট, এটা হচ্ছে তোমার 1 মাসের মধ্যে তোমার সাইটের মধ্যে, সরি 1 মাসে তোমার সাইটের মধ্যে এতগুলো ভিজিটর ঢুকতে পারবে। এখন একবারই যদি এতগুলো ঢুকতে যায়, একবারই এখানে তোমার লিমিট দেওয়া আছে 25,000, একবারই তোমার সাইটের মধ্যে 5,000 ভিজিটর ঢুকতেছে, তাহলে তোমার সাইট কি ডাউন হয়ে যাবে, তাই না? তো এইখানে এই জিনিসটা আমার মাথায় রাখা লাগবে যে এই জিনিসটা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কোম্পানি আরেকজনের উপর অ্যাটাক করার জন্য করে, এই ডিডোস অ্যাটাক যেটা। এই অ্যাটাকটা থেকে বাঁচার জন্য আমাদের এই ক্লাউডফ্লেয়ার আমাদের এখানে ইনস্টল করতে লাগবে। আমাদের যে ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটের মধ্যে ক্লাউডফ্লেয়ার যদি আমরা ইনস্টল করছি, তাহলে এই যে বিভিন্ন অ্যাটাকগুলো থাকে এগুলো থেকে আমাদের সেভ করে। কিভাবে? আমরা যদি ডার্ক ওয়েবের নাম শুনে থাকি, টর ব্রাউজার, এই টর ব্রাউজার দিয়ে আমরা হচ্ছে ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারবো। এই টর ব্রাউজার বা টর ভিপিএন, যেটা টর ভিপিএন এর কাজটা কীরকম, এই যে তুমি একজন ইউজার, এই জায়গায় আরেকজন ইউজার, এর এর একটা ওয়েবসাইটের মধ্যে তুমি ঢুকতেছ, এই যে অনেকটা ঘুরে এখানে ঢুকতেছ। এখন এই যে যতগুলো এখানে কি এগুলা গোল গোল চাকরির মতো দিচ্ছে, যাই হোক, এখানে তুমি একজন ইউজার একাধিক আইপির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছ। তোমার দেখা যাবে যে এই যে এখানে আরেকটা বেটার এক্সাম্পল আছে, যে তুমি একজন আসো, একাধিক কম্পিউটারের সাথে তুমি কানেক্টেড হয়ে তুমি ওই সার্ভারের মধ্যে ঢুকতেছ। বা আরও যদি এক্সাম্পল দেওয়া যায় আরও সহজ করার জন্য, ওই রকম যেমন হ্যাকারের একটা ছবি পেয়েছিলাম, এই যে যেমন এখানে টর থেকে ঢুকলে ও একাধিক ওয়ে ফলো করে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, তাই না? একাধিক ওয়ে ফলো করে কি ও একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকবে। তো যার জন্য দেখা যায় যে তুমি যদি একজন হ্যাকার হও যে কিনা এরকম কি ডিডোস অ্যাটাক করবে, ওই ডিডোস অ্যাটাক করতে গেলে এর দ্বারা সুবিধা হয়। কেন? কারণ ও মোমেন্টের মধ্যে আইপি চেঞ্জ করে ফেলতে পারবে, মানে প্রতি সেকেন্ডে আইপি চেঞ্জ করতে পারবে। এর ফলে তোমার সুবিধা কি, তোমাকে কেউ ট্র্যাক করতে পারতেছে না। এখনই তোমাকে দেখাচ্ছে নেদারল্যান্ড, তারপরে দেখাচ্ছে অস্ট্রেলিয়া, তারপরে আবার দেখাবে ইন্ডিয়া। এইরকম মোমেন্টের মধ্যে তোমার আইপি চেঞ্জ হয়ে যাবে, যার জন্য তোমাকে ট্র্যাক করাটা কঠিন হয়ে যায়। এক্স্যাক্টলি কোন জায়গা থেকে তুমি আসছো এই জিনিসটা কি তোমাকে ট্র্যাক করতে পারে না। এই ক্লাউডফ্লেয়ার কি করছে, এরা হচ্ছে এরকম যে আইপি অ্যাড্রেসগুলো থাকে যেগুলো থেকে এরকম ঘুরায় ফিরায় এইখান থেকে না ওখান থেকে, ওখান থেকে না ওখান থেকে, এরকম ঘুরায় ফিরায় আসে, এই আইপি অ্যাড্রেসগুলো ওরা ব্লক করে দিছে। তুমি যদি তোমার পিসির মধ্যে এই ক্লাউড পিসি তো না, তোমার ইয়ের মধ্যে কি বলে ওয়েবসাইটের মধ্যে এই ক্লাউডফ্লেয়ার ইনস্টল করে রাখো, তাহলে সুবিধা হবে। এই যে অ্যাটাকগুলো ডিডোস অ্যাটাক বিশেষ করে, এই অ্যাটাক থেকে বাঁচতে পারবে। তোমার ওয়েবসাইটটা যে মানে সিকিউরিটি হিউজ পরিমাণে বাড়ায় দিবে, কারণ তুমি তো আর খুঁজে খুঁজে বাই করতে পারবে না যে টর ব্রাউজার কোন কোন সার্ভারের সাথে কানেক্টেড, অর্থাৎ কোন কোন আইপি। এরা এই জিনিসটা নিয়ে ব্যবসা করতেছে, এরা মানে খুঁজে 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 বাই করতেছে যে কোন কোন আইপিগুলো এখানে কন্টিনিউয়াসভাবে কানেক্টেড হচ্ছে বা কী অবস্থায় আছে। আচ্ছা, এই যে ক্লাউডফ্লেয়ারটা গেল, তারপরে এখানে পরে যেটা হচ্ছে আকামাই, যেটা এই যে সাইটটা আছে, এই সাইটটাও কিন্তু ওই একই কাজ করে। এটা অতটা পপুলার না, এই সাইটে কি অতটা পপুলার না যতটা পপুলার হচ্ছে আমাদের এই ক্লাউডফ্লেয়ার। এরা অনেকগুলো সার্ভিস দেয়, যেমন হচ্ছে
এই যে প্রোডাক্টসের মধ্যে যদি দেখি, যে জিরো ট্রাস্ট নেটওয়ার্ক অ্যাক্সেস, মানে এই সার্ভিসটা যদি কেউ নেয়, বলতে গেলে এখানে যতগুলো আছে ম্যাক্সিমাম তোমার কাজ হয়ে যাবে। মানে ডিডোস, এখানে যেমন আলাদা করে তুমি ডিডোসের জন্য প্রোটেকশন নিচ্ছ, এই জিরো ট্রাস্টেরটা নিলেই তোমার বাকিটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যেমন হচ্ছে যে L3/4 ডিডোস প্রোটেকশন, এইখানে তোমার একটাতেই সবগুলোই আছে। প্রাইসিং হিসাবে তোমার দাম কম বেশি হবে, আর যদিও আমি যদি এখানে দেখাই প্রাইসিং মেবি এখন ওরা লুকা রাখছে নাকি। জিরো ট্রাস্টের মধ্যে কি কি রাখছে না রাখছে হাবি যাবি। আমরা যেমন এর আগে তোমার ইয়েতে করতে পারি নাই, কি বলে, গ্রুপ বাই ছাড়া টুল ব্যবহার করতে পারি নাই। কিন্তু এই যখন ক্লাউডফ্লেয়ার ব্যবহার করবো তখন আমাদের এই গ্রুপ বাই, মানে আমরা কয়েকজন মিলে ব্যবহার করতেছি, এই জিনিসটা চাইলেও করতে পারবো না। কেন? কারণ এখানে একটা সাইটের জন্য আলাদা করে তোমার সাইটের অ্যাক্সেস নিয়ে তোমার এখানে এদের সিস্টেমটা ইনস্টল করে ব্যবহার করে লাগাই দিবে। তাহলে সুবিধা হবে যে অন্য সাইট না তোমার সাইট, এই দুইটার মধ্যে মানে কনফিউজিং যে একটা ব্যাপার থাকবে, যে এই সাইটে এটা হলো না এই সাইটে, ওই ভেজালটা থাকবে না। গ্রুপ বাই টুলগুলোতে সমস্যা হয় যে একটা টুল শত মানুষ ইউজ করতেছে, এখন ওই একটা টুলে যখন অনেকজন ইউজ করতেছে, এইটা কার আর এইটা কার, মানে তুমি একটা ডিজাইনের কাজ যখন করতেছো, ওই ডিজাইনের কাজ যদি করতে যাও, যেমন ধরো আমি এখানে ক্যানভাতে যাই, আমার এখানে তোমার গ্রুপ বাইতে করা আছে, যেমন এখানে অনেকগুলো ডিজাইন। এখন এতগুলো ডিজাইন কিন্তু আমি সবগুলো করি নাই। আমি এখানে ধরো যে যেমন ভেপের ডিজাইন, এটা মেবি কোনো একটা ই কমার্স শপের জন্য করা হয়েছিল, যাই হোক। তো এইখানে গিয়ে এখানে এক একটা তোমার ডিজাইন আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো এক একটা ডিজাইন এক একভাবে বা এক এক কারণে তৈরি করা হয়েছিল। কিন্তু এগুলো কি সবগুলোই আমার না, আমি কিন্তু জানিও না যে এটা কোনটা কে তৈরি করছে। সো এইখানে যখন ক্লাউডফ্লেয়ার ইনস্টল করব, এটা কি পার্সোনালি আমার নিজের ওয়েবসাইটের জন্য। আমরা যদি গ্রুপ বাই করে নিতাম তাহলে বিষয়টা হতো যে আমার ওয়েবসাইটের সমস্যা না, কার ওয়েবসাইটের সমস্যা আমরা টেরও পাবো না, ঠিক আছে। সো এই ক্লাউডফ্লেয়ার পার্সোনালি নিজের ওয়েবসাইটে ইনস্টল করাটা ভালো। আচ্ছা, যেমন এখানে আরেকটা কাজ করে, আমাদের অনেকেই আছে যারা ওয়েবসাইট কেনাবেচার ব্যবসা করে। ওয়েবসাইট কেনাবেচা যে ব্যবসাটা করে কীরকম, ওদের ওখানে ওয়েবসাইট যেগুলা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইছে, যেগুলো ওয়েবসাইট গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাইছে, ওই ওয়েবসাইটগুলো ওরা বিক্রি করে। এখানে আরেকটা বিষয় আছে, কীরকম, এখানে তোমার ওয়েবসাইটে যদি ইয়ে থাকে, অ্যাপ্রুভাল থাকে, তাহলে এটার দাম বেশি হবে। আর যদি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল না থাকে, তাহলে ওটা মনে করো যে তেমন একটা ভ্যালুই তুমি পাবে না, বা দামই নেই, এটা বিক্রি করতে পারবে না। এখন এখানে এই জায়গায় যারা ওই যে ওয়েবসাইটে ব্যবসা করে কেনাবেচার, ওদের ওখানে তোমার পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েবসাইট হচ্ছে গিয়ে গুগলে অ্যাডসেন্স যেন অ্যাপ্রুভাল পায় সেভাবে তৈরি করে নেয়। ওই পিএইচপি স্ক্রিপ্ট যেটা, ওরা তুমি চাইলে ফ্রিতে যে কোনোখান থেকে যে কোনো সোর্স থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই যে জিনিসটা আছে, এই পিএইচপি স্ক্রিপ্ট তুমি যদি ব্যবহার করো, সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাবা। আর গুগল অ্যাডস বা গুগল অ্যাডসেন্স এরা যদি টের পাইছে যে তুমি এটা করছো, তাহলে তোমার এটা আবার তুলেও নিতে পারে, ঠিক আছে না। আচ্ছা, তো এইখানে এই জিনিসটা বলছে যে গুড কি বলছে, সাইট ইউজিং এ সিডিএন লাইক ক্লাউডফ্লেয়ার, বা হচ্ছে যে আকামাই, এইটা হচ্ছে ভালো জিনিস, যে তুমি যদি ক্লাউডফ্লেয়ার বা আকামাই ব্যবহার করো, এটা হচ্ছে আমাদের কি ইনক্রিজ করে, সিডিএনস, বা হচ্ছে আমাদের এক কথায় যদি বলি এলসিপি ইনক্রিজ করে, ঠিক আছে। কেন এলসিপি ইনক্রিজ করতেছে, আমরা যেমন একটু আগে দেখলাম, এই যে এটা এই যে আমাদের লোডিংয়ের যে ব্যাপারটা, বা এখানে অ্যাডের যে ব্যাপারটা, বা ফন্টের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এই জিনিসটা আমাদের ওই ক্লাউডফ্লেয়ার বা আকামাই বেটার করে। কেন? কারণ ওইখানে অনবরত হিট হচ্ছে, তোমার এখানে অনবরত কেউ একজন ইচ্ছাকৃতভাবে অনেকগুলো আইপি থেকে ওই একই জায়গায় হিট করতেছে,
তাহলে তোমার ওই সাইটটার কি তোমার কন্টেন্টগুলো অন্য চাইলে আর দেখতে পারবে না, অন্যজন চাইলেই আর দেখতে পারবে না। তো এই জন্য আমরা যদি এখানে এই ক্লাউডফ্লায়ার বা আকামে ইউজ করি, সেক্ষেত্রে কি ওটা আমাদের সাইটটাকে অনেকটা সিকিউর করতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে কোর ওয়েব ভাইটাল ইমপ্রুভ করার জন্য আমরা লাইট হাউস বা ওয়েব পেজ টেস্ট যেটা আছে, লাইট হাউসে আমরা একটু ঢুকি। এই যে আমরা যেমন ওয়েবসাইট চেক করি না, এই সেম এখানে হচ্ছে লাইট হাউসের মাধ্যমে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটটা চেক করতে পারবো। যেমন ধরো আমি একটা ওয়েবসাইটে ঢুকি, ধরো এই ওয়েবসাইটটা লাইট হাউসের মাধ্যমে আমরা চেক করে দেখবো। লোড হোক। আরেকটা কি জানি বললাম, ওয়েব পেজ টেস্ট, ওয়েব পেজ টেস্ট .org। এখানে যদি এখন আমি আমাদের ওয়েবসাইটটা দেখি, কোনটা জানি দেখতেছি, এটা না, টেস্ট লোকেশন এটা হচ্ছে বাংলাদেশ দিলাম, এখানে বাংলাদেশ, আচ্ছা যাই হোক তাইওয়ান দেওয়া থাক, ক্রোম ব্রাউজার টেস্ট করে দিই কি অবস্থা। এখানে কিন্তু এই অলরেডি টেস্ট ধরে দেওয়া শুরু করছে। আচ্ছা, এ করতেছে টেস্ট, সময় লাগে এটাতে একটু। আচ্ছা, এটা যেহেতু হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা করি। এখানে আমাদের এক কথায় যদি বলি, আমরা যেমন এর আগে লোডিং স্পিড নিয়ে পড়ছি না, এই লোডিং স্পিডেরই বিভিন্ন ভাগ এগুলা, ঠিক আছে। আমি এতক্ষণ ধরে যে আমি যে ছবিটা দেখাইলাম, এই যে এইটার ছবিটা লোডিং স্পিডের আলোচনা, এখানে যে ছবিটা এটা ওই লোডিং নিয়েই আলোচনা। এগুলা হচ্ছে সব টেকনিক্যাল কাজ, এগুলা শুধু আমাদের জানা থাকা লাগবে যে এটা কি জিনিস, ওটা কি জিনিস। পরবর্তীতে আমরা খালি সমস্যা যদি এটা আমরা সলভ করবো, সলভ করে কে ডেভেলপার। সো আমরা এই জিনিসগুলো খালি হ্যান্ড ওভার করে দিলেই আমাদের কাজ শেষ, ঠিক আছে। ভুল আছে, ভুলটা খালি সংশোধন করে দেবো। কারণ গুগল ও এমন কোনো ওয়েবসাইট ওর কাছে এখন আরও বেশি কঠোর হবে, কারণ ওর ব্যবসা দিনে দিনে তোমার লসের দিক যাচ্ছে। তো গুগল এখন কি চাইবে, ও চাইবে যেন ওর ওয়েবসাইটগুলো তোমার ইউজার ফ্রেন্ডলি বেশি হয়, ঠিক আছে, ভেজাল না হয়। যাই হোক, এই টেস্ট করতেছে করুক। এখানে এই যে যেমন হচ্ছে এলসিপি নিয়ে আছে, তারপরে সিএলএস নিয়ে বললাম যে এটা আছে, বাকি যেগুলো আছে এগুলোও যেমন হচ্ছে এই যে ফার্স্ট কন্টেন্টফুল পেইন, এগুলো নিয়ে আলোচনা করলাম না। আচ্ছা, তারপর আচ্ছা, টাইম টু ফার্স্ট বাইট, এই জিনিসটা কি জিনিস আমরা একটু দেখে নিই, তাহলে আরো ভালো মতো বুঝা পাবো। এই যে যেমন হচ্ছে এটা হচ্ছে সার্ভার কেমনে কাজ করে, এই পুরা জিনিসটা হচ্ছে এই জায়গায় আমাদের আছে। যেমন ধরো আমরা প্রথমে একটা ওয়েবসাইটে যখন ঢুকি, সহজভাবে যদি এই জিনিসটা আমরা পরে এখানে এই যে তোমার যে কোনো একটা সাইট নিয়ে আমরা যখন ঘাটার পরে যে কোনো একটা জিনিস যদি না বুঝে আমরা ওখানে ক্লিক করবো, অটোমেটিক এটা আমাদের এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে, যেখানে আমাদের জিনিসটা এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, তো আমরা এখানে বেসিকভাবে আগে বুঝি যে সার্ভার কেমনে কাজ করে। প্রথমে আমরা আমাদের এই গুগলে এখান থেকে সার্চ করলাম, আমাদের ল্যাপটপ পিসি, এটা আমাদের এখান থেকে রাউটারে গেল, ওয়াইফাই মাধ্যমে কানেক্টেড যেহেতু, রাউটার থেকে যাচ্ছে অনুর কাছে, অনুটাকে আবার মডেমও বলে, ঠিক আছে, আমরা অনু বলি। ওই অনু থেকে আমাদের তারের মাধ্যমে তোমার কোথায় আসতেছে, আমাদের সার্ভারে আসতেছে। এই সার্ভার থেকে তোমার যাচ্ছে যে জায়গায় সার্ভারে এই ডাটাগুলো স্টোর আছে, ওই জায়গায় গিয়ে বলতেছে যে এই জিনিসটা সার্চ করছে, ওখান থেকে আবার ডাটাটা নিয়ে এই সার্ভারে আসতেছে, এই সার্ভার থেকে আবার ঘুরে এখানে যাচ্ছে। এই সেম জিনিসটা এখানে দিছে, বাট এখানে অনেকগুলো ছোট 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 ভাগ করা আছে। আমি যতটা সহজে দিলাম বিষয়টা, এইটা কিন্তু অতটা সহজে না। যেমন এখানে যদি আমি ছবিটা একটু জুম করি, যেমন এখানে স্টার্টে মানে এখান থেকে কি রিডাইরেক্ট হওয়া শুরু করলো, আমরা সার্চ করলাম, এখান থেকে রিডাইরেক্ট হওয়া শুরু করলো। তারপরে হচ্ছে যে আমাদের
এইখানে রিডাইরেক্ট শুরু, এখানে রিডাইরেক্ট শেষ। তারপর হচ্ছে ওয়ার্ক স্টার্ট, মানে আমাদের যে তোমার ডাটাটা আছে, ডাটাটা যাওয়া শুরু করলো। তারপর হচ্ছে ফেস স্টার্ট, মানে এই যে ডাটাটা আছে এই ডাটাটা তোমার সার্ভারগুলোতে যাওয়া শুরু করলো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সার্ভিস ওয়ার্ক ফেস ইভেন্ট, মানে এই সার্ভারের মধ্যে এখন ডাটার প্রসেস হচ্ছে যে কোন জায়গায় যাবে। আমরা তো অর্ডার দিছি একটা, এই অর্ডারটা সার্ভারে আসে, এখন এটা পাঠাচ্ছে যেই সার্ভারে আমাদের ডাটাটা আছে ওই সার্ভারের কাছে। এই সার্ভারকে বলতেছে ও একটা জিনিস খুঁজতেছে, তো আমার কাছে চাইছে, তোমার কাছে থাকলে এটা আমাকে দাও। এখন এখানে বিভিন্ন ক্যাশ ট্যাশ থেকেও ঘাটাঘাটি শুরু করছে, ডিএনএসে টিসিপি এলটিএস যেগুলো আমরা এখন ধরে বললাম, বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে আমাদের যে সিকোয়েন্স আমরা সাজায় রাখছি ওই সিকোয়েন্স হিসাবে এখন দেখি কই গেল এটা। যে আমরা যে সিকোয়েন্সটা সাজায় রাখছি এই সিকোয়েন্স হিসাবেই ও আমাকে তখন শো করা শুরু করবে। ঠিক আছে, এখানে যে সিকোয়েন্সটা দেখলাম ওর কাছে সেভ করা আছে, বাট ও আমাকে শো করতে কীভাবে, আমার অবস্থার উপরে, তাই না? আচ্ছা, ও নিচ্ছে কীভাবে, এই প্রসেসে নিচ্ছে। তারপরে এইখান থেকে রিকোয়েস্ট পাঠাইলো, তারপরে এইখানে আমাদের এখানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হইলো, অ্যাকসেপ্ট হওয়ার পর ও আমাকে একটা রেসপন্স পাঠাইলো। এই রেসপন্সটা কি প্রসেস হবে, তারপর আমাদের ওয়েবসাইটটা লোড হবে। একটা জিনিস দেখো, আমরা কত ইজিলি জিনিসটা দেখি, বাট এখানে কতগুলো মাঝখানে ধাপ আছে। এই জিনিসটা পুরোটাই যারা ডেভেলপার থাকে, যারা ওই ব্যাক এন্ড ডেভেলপার যাদেরকে বলে আর কি, একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে, একটা ব্যাক এন্ড ডেভেলপার আছে। জানি না এটা, জানি না। ওয়েবসাইট ডেভেলপমেন্ট হয় হচ্ছে দুইটা ভাগে। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, এরা কারা? এরা হচ্ছে এই যে সাইটটা তৈরি হয়েছে, কেউ একজন এই সাইটটা ডিজাইন করছে, এই সাইটটা কেউ একজন কি ডিজাইন করছে, এই ডিজাইনটা ওর নিজের সাইট, ওর নিজের কাছেই আছে। ধরো আমরা যেমন ছবি তোলার পর ছবিটা আমাদের ফোনের মধ্যে থাকে যায়, এরকম ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা, এই ফ্রন্ট এন্ড ডেভেলপাররা হচ্ছে এরকম ওয়েব ডিজাইনারদের কাছ থেকে এরকম একটা ডিজাইন কালেক্ট করে। তারপর কি করে, তারপরে এই ডিজাইনটা হচ্ছে যে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার ওরা আস্তে আস্তে বিল্ড করে। এখন এই যে বিল্ডটা হচ্ছে, এই বিল্ড কিন্তু চাইলেই সবাই দেখতে পায় না। কেন দেখতে পায় না? এটা হচ্ছে প্রথমে ডিজাইন হয়েছে, ওই ডিজাইনটা ফলো করে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার ও এই ইন্টারফেসটার ডিজাইন যেটা পাইছে ওই ডিজাইনটা একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসছে। বাট এই ওয়েবসাইটটা লাইভ আনবে, যে লাইভে যে আনবে, মানে আমরা যে কেউ এখানে যখন ঢুকবো, হ্যাঁ, ও পিছনে যে কাজ করে আর কি, ওয়েবসাইটটা পিছনে যাদের ইউজারদের সাপোর্ট দেয়, ওইটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। বুঝতে পারছি না? যেমন এই যে এখানে যেটা আমরা একটু আগে দেখলাম, কই গেল, এই যে এই কাজগুলো প্রত্যেকটাই ব্যাক এন্ড ডেভেলপারের থ্রুতে হয়ে যায়। ঠিক আছে, এগুলা ও হ্যান্ডেল করে, এগুলো ফ্রন্ট এন্ড বা আমরা যারা ইউজার আমরা জীবনও এগুলো দেখিনি। এখানে যে কোনো একটা জায়গাতে সমস্যা হতে পারে, পুরো ওয়েবসাইট বন্ধ হয়ে আছে। এই ডিএনএস এর জায়গায় তোমার সমস্যা হতে পারে, তোমার ওয়েবসাইট বন্ধ হয়ে থাকবে। তোমার এখানে ধরো যে রেসপন্স করতে সমস্যা হতে পারে, তোমার ওয়েবসাইট বন্ধ হয়ে থাকবে। একটা যে কোনো একটাতে সমস্যা হলে তোমার ওয়েবসাইট আটকে থাকবে। তোমার ওয়েবসাইট এইগুলার মধ্যে থেকে কোনোটাতে যদি সমস্যা হয় তাহলে কীরকম দেখাতে পারে, যে আমরা একটু আগে যেরকম দেখলাম, এই যে এরকম কিচ্ছু আসতেছে না, খালি তোমার লেখাগুলোই চলে আসতেছে। অনেক ওয়েবসাইট আছে তোমার নেটের স্পিড ভালো, সবাই ভালো, আর লোড হইতে ইচ্ছা করে অনেক সময় নিচ্ছে, তখন এইরকম ভাঙা ভাঙা আসবে। আচ্ছা, তারপর এখানে ওয়েব পেজ টেস্টটা কি এটা হয়েছে শেষ? এই তো হয়েছে। আমরা তখন একটু আগে এখানে দেখলাম এই জিনিসগুলা, এই সেম টেস্ট এখানেও আমরা করতে পারবো। যেমন এখানে আমাদের অনেকগুলো কি দেওয়া আছে, ডাটা দেওয়া আছে। এখানকার থেকে ফার বেটার জিনিস ইনফরমেশন আমরা এই জায়গায় পাচ্ছি, তাই না? এই জায়গা থেকে অনেকগুলো বেশি ইনফরমেশন আমরা ওখানে পাচ্ছি। তো চলেন এখানে একটু দেখি এগুলা কি জিনিস। যেমন এখানে কি টাইম টু ফার্স্ট বাইট, মানে তোমার ইন্টারফেসটা আসতে কতক্ষণ সময় লাগছে। ফার্স্ট বাইট বলতে কি, আমরা একটা খাবার খাচ্ছি, প্রথম কামড়টা, এখানে এই জিনিসটা বুঝাইছে যে আমাদের যখন একটা ওয়েবসাইট আমাদের সামনে আসছে, আসার সময় মানে একটা জাস্ট আলফাবেট আসছে, ওয়েবসাইটটা লোড হয়ে একটা কিছু দেখানো শুরু করছে, কতক্ষণ সময় নিছে, 0.247, মানে 1 সেকেন্ডেরও অনেক কম। সো এটা অনেক ভালো না? তারপরে কি স্টার্ট রেন্ডার, মানে হচ্ছে সব কিছু টেক্সট ফেক্সট এদিক সব কিছু চলে আসছে, ছবি ভিডিও বা এগুলো যেগুলো থাকবে আইকন, এগুলো লোড হওয়া শুরু করছে এত সেকেন্ডের মধ্যে। সো এটা অবশ্যই ভালো। তারপরে কি
ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট, বা এটা এটা হচ্ছে কোনটা, এই যে দেখো দেখি ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট কোনটা, লার্জেস্ট যেটা হচ্ছে এটা হচ্ছে এলসিপি, আর ফাস্ট কন্টেন্টফুল পেইন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে এফসিপি। এই যে আমাদের জিনিসটা আছে, এটা কি লিখছে, হাউ সুন ডিড টেক্সট অ্যান্ড ইমেজেস স্টার্ট টু অ্যাপিয়ার। এই সময়ের মধ্যে কি আমাদের ইমেজ এবং ইমেজগুলো কি সামনে আসতে শুরু করছে, টেক্সট এই সময়ের মধ্যেই আসছে, ইমেজ এই সময়ের মধ্যে আসতে শুরু করছে, এবং এই সময়ের মধ্যে কি আমাদের মানে টেক্সট সবগুলাই চলে আসছে, ইমেজ টিমেজ আসতেছে। তাহলে তফাৎটা কি খুবই কম না, 1.68 1.7, 1.68 যেটা এটা মানে হলো, হ্যাঁ হ্যাঁ ওইটা বললাম, এই 1.68 হচ্ছে এই সময় থেকে আমাদের কি বলে ছবি টবি যা যা লাগে এগুলা রেন্ডার হওয়া শুরু হবে, এইটার পরে 1.7-এর পরে এই পর্যন্ত হচ্ছে আমাদের টেক্সটগুলো আসছে, এটার পরে থেকে আমাদের ছবি ভিডিওগুলো আসতে শুরু করছে। তো এটা কি ভালো না, টেক্সট দ্রুত আসছে, এটা ভালো। অনেক সময় ওই যে ফন্টের ইস্যুগুলো থাকে, সেক্ষেত্রে তখন টেক্সটে একটু ভেজাল হয়। আমাদের পুরো ওয়েবসাইটটা লোড হতে এত সময় লাগছে 2.62 সেকেন্ড। তাহলে কি এটা আরও ভালো জিনিস, কারণ আমি বলছি কি ম্যাক্সিমাম 3 সেকেন্ড, বাট 1.5 বা 2 সেকেন্ডের মধ্যে থাকলে ভালো। এটা একটু বেশি হয়েছে, বাট ও যদি একটা ব্র্যান্ড হয়ে গেছে, আমি এক ব্র্যান্ডিংয়ের যে ক্লাস ছিল ওদিন কি বলছিলাম, তুমি যদি একটা ব্র্যান্ড হয়ে যাইতে পারো, তাহলে তুমি যতই ভুল করো না কেন গুগল তোমার র্যাঙ্কিং এত সহজে ফেলে দিবে না, ঠিক আছে। সো এই যেহেতু একটা ব্র্যান্ড, যার জন্য এর জন্য এইটা 7 খুন মাপ একটা ব্যাপার। আচ্ছা, বাকি এইখানে আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে, এগুলো আমাদের না বুঝলেও চলবে। এখানে যেটা আছে পেজে আমাদের যে ছবি টবিগুলো থাকে, যেমন আমি আমাদের যে পেজটা আমি টেস্ট করার জন্য দিলাম, ওইটা যে কই গেল আল্লাহ জানে, এইটা এখানে আমাদের ছবি ভিডিও হাবি যাবে অনেক কিছু থাকবে, তাই না। এটা লোড হইতে টাইম লাগবে, মানে এটা লোড হইতে কত এমবি বা কত জিবি বা কত কি লাগবে, এটা আমরা কই থেকে দেখবো, এইখান থেকে এখানে বুঝতে পারবো যে আমাদের কত এমবি খরচ হয়েছে, তাই না, বা কত কিলোবাইট, এখানে কত 2.7 এমবি বা 2739 কিলোবাইট খরচ হয়েছে। এটা এই পেজটা যদি আমরা লোড দিতে চাই, এই পেজটা লোড দিতে গেলে এত কিলোবাইট খরচ হবে, এটা যত কম হবে তত ভালো। এটা যদি আরো কম হয়, এটা যদি তোমার 1000 কেবির মধ্যে ঢুকা ফেলতে পারো, তাহলে কি হবে, এইটা এগুলো সব কমে যাবে। এটা যখন 2.6 হয়েছে, তখন 2-এর নিচে চলে আসবে, যেটা আমাদের দরকার, ঠিক আছে। এখানে কিন্তু ও আবার স্ক্রিনশটও দিছে, এই দেখো স্ক্রিনশটগুলো বড় করা যায় না যদিও, এটা পেইড ভার্সন আছে, দাঁড়াও এখানে আমরা যতদূর পাচ্ছি এটাই মেলা। এই জায়গায় আমাদের এই যে কন্টেন্ট যেটা আছে, আমি যদি একবারে শুরুর দিক যাই, এখানে এ আমাকে এই যে দেখো সেকেন্ডে হিসাব দিছে, হ্যাঁ এখানে দেখো মিলি সেকেন্ডে হিসাব দিছে, এই যে দেখো, ঠিক আছে না, কত মিলি সেকেন্ড কোনটা লোড হইতে সময় লাগছে। এখানে দেখো পুরা 1.5 সেকেন্ডের মধ্যে আমরা বলতে গেলে তেমন কিছুই পাইনি, এই দেখো পুরা স্ক্রিনটা সাদা হয়ে আছে, ঠিক আছে। 1.5 সেকেন্ড পর্যন্ত আমরা তেমন কিছু পাইনি। যখন এটা কি হয়েছে 2 সেকেন্ডের এদিকে আসছে, দেন আমাদের টেক্সটগুলো লোড হয়েছে। এখানে দেখো এই যে এখানে একটা এফেক্ট আছে, এই এফেক্টটা কিন্তু তখনও লোড হয়নি। 2 সেকেন্ডের আশেপাশে একটা সময় আসে কি আমাদের টেক্সটগুলো লোড হয়েছে, তারপরে 2.5 সেকেন্ডের দিকে আসে আমাদের টেক্সট বা বিভিন্ন ছবি ইমেজ বা হচ্ছে আমাদের ভিডিও টিডিও এগুলো লোড হয়েছে। 3 সেকেন্ডের এদিক বা এদিকে আসে আমাদের পুরোটাই লোড হয়েছে, এই যে দেখো পার্সেন্টেজ হিসাবে দেখাচ্ছে। অন্যান্য আরো যত কিছু আছে সব কিছু লোড হইতে আরো অনেক দীর্ঘ একটা সময় লাগছে। 100% লোড হইতে প্রায় 15-20 সেকেন্ডের মতো লাগছে, 19 সেকেন্ডের মতো লাগছে বা 20 সেকেন্ডের মতো লাগছে পুরো 100% পেজ লোড হইতে। এটা আলাদা ব্যাপার, তোমার যদি অনেক বড় সাইট থাকে সেই ক্ষেত্রে লোড হওয়ার যে বিষয়টা ওটা আলাদা ব্যাপার, বাট মূল ডাটাগুলো যেন তোমার 1.5 সেকেন্ডের মধ্যেই চলে আসে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে তোমার সব ডাটা যেন 1.5 সেকেন্ডের মধ্যে আনা যায়, মূল ডাটা বাদে শুধু সব ডাটা, শুধু মূল ডাটা না, সব ডাটাই যেন তোমার কি 1.5 সেকেন্ডের মধ্যে আসে। তো এটা হলো গিয়ে একটা টুল, আচ্ছা, যেটাতে আমরা সব কিছু এরকম করে টপ টু বটম দেখতে পারবো। এটা একটা গেল। নিচের দিকে এই সেম এরা যেভাবে দেখাইছে, এই যে এরা যেমন দেখাইছে সেম এইভাবে দেখাইছে, বাট আমরা এতটা ডিটেল ইনফরমেশন কিন্তু এটা ছাড়া ওই জায়গায় পাইনি, তাই না।
এরা স্ক্রিনশট নিয়ে 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 সব দেখাইছে। আচ্ছা, এই যে এখানে কি অবস্থা না অবস্থা, এই যে ওয়াটারফল নাম দিছে এখানে, ঝর্ণার মতো, ঝর্ণার মতো না এটা, মানে এখানে প্রত্যেকটা জিনিস লোড হতে কত মিলি সেকেন্ড হিসাবে সময় লাগছে, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ এখানে ধরাই দিছে। এর প্রত্যেকটা টপিক এখানে দেওয়া আছে। একটা এখানে এখানে যেমন ছবিটাতে যদি আমি ক্লিক করি, আমি দেখাই, লোড হোক, এই যে দেখেন একটা ইমেজ লোড হতে কত সময় লাগছে, প্রত্যেকটা জিনিস। এই এই যে আমাদের পেজ, এই পেজটা দেখতে আমরা চোখ বুলাইলে কিন্তু এইখান থেকে এইখান পর্যন্ত শেষ, তাই না? এখান থেকে এইখান পর্যন্ত যাচ্ছি, ছোট একটা পেজ, কিন্তু এটার ভিতরে যে কতগুলো জিনিস আছে এখানে দেখো, সামান্য একটা পেজের ভিতরে প্রায় 252টা জিনিস আছে। আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করার সময় কিন্তু আমরা এগুলার কিছুই টের পাবো না। আমরা খালি ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করছিলাম না, পিজার ওয়েবসাইটটা, সেদিন আমি পিজার গোটা ওয়েবসাইটটা তোমাদের সামনে তৈরি করছিলাম, 35-40 মিনিট সময় লাগছে। কিন্তু তুমি যখন কোডিং করে করবা, কোড করে করতে গেলে এইরকম 152, 252, 552 অনেকগুলো হবে। তুমি যত বড় পেজ বানাবা, এইরকম পেজটা তুমি যত বড় বানাবা, তোমার এরকম কি লেন্দি তত বেশি হবে। বুঝতে পারছি? সো প্রত্যেকটা জিনিসের উপর তোমার আলাদা আলাদা করে এরকম করে নজর দেওয়া লাগবে। এই হলো বিষয়। এটা হচ্ছে লোডিং স্পিডের উপর একটা আলোচনা, যেটা হচ্ছে আমাদের এই কোর ওয়েব ভাইটালের এই পার্টটা। ঠিক আছে না? হ্যাঁ, অ্যাডভান্স টেকনিক্যাল ইস্যু, আজকে টেকনিক্যাল ইস্যু যেটা ক্লাস। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে স্ট্রাকচার ডাটা। এটা স্ট্রাকচার ডাটা যেটা, এটা হচ্ছে গিয়ে আমাদের পুরোটাই ডাটাবেসের উপর চলে যাচ্ছে। আমি যেমন একদিন দেখাইছিলাম, স্কিমা মার্কআপ দেখাইছিলাম না? হ্যাঁ, স্কিমা মার্কআপ তৈরি করা দেখাইছিলাম। ওটা কি পুরো ডাটাবেসটাকে সাপোর্ট দিচ্ছে। ও গুগলের ক্রলার আমাদের এখানে স্কিমা মার্কআপ করে বুঝবে আমাদের ডাটাগুলো কি নিয়ে, তাই না? ওকে আমরা হেল্প করতেছি। সো এইখানে কি স্ট্রাকচার ডাটা ইমপ্লিমেন্টেশন, ওই স্কিমা মার্কআপেরই এটা একটা পার্ট, বা এই আমাদের ডাটাগুলো স্ট্রাকচার যেন থাকে, এটা আমরা কেমনে ইমপ্লিমেন্ট করবো, এখানে এগুলো নিয়ে আলোচনা। যেমন হচ্ছে এখানে কি লেখা আছে, ইমপ্লিমেন্ট স্কিমাস বিয়ন্ড বেসিক প্রোডাক্ট অর এফিকিউ, ইউজ ইভেন্ট, হাউ টু অর ভিডিও অবজেক্ট। যেমন এখানে যদি যাই, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কিসের? একটা টুল, র্যাঙ্ক ম্যাথ। আমরা শুনছিলাম না নামটা, র্যাঙ্ক ম্যাথ? র্যাঙ্ক ম্যাথ দিয়ে কি এসইও অপটিমাইজ করার জন্য এই র্যাঙ্ক ম্যাথ হেল্প করে। আমরা কোনো কন্টেন্টে যখন কাজ করব, এই টুলটা আমাদের এসইও অপটিমাইজ কন্টেন্ট দেওয়ার জন্য হেল্প করবে। আচ্ছা, এখানে পুরোটাই এর স্কিমা মার্কআপের উপর সাজাই দিয়েছে, কেমনে কি করা যায় না যায় যে দেখো। এটা তো যদি আপনারা পড়েন তাহলে কিন্তু অনেক উপকার হবে। স্কিমা মার্কআপটা আমি কিন্তু কত 2-4 মিনিটের মধ্যে কভার করে দিছি, কিন্তু তোমরা যদি একেবারে ইনডেপথ ভিতরে ঢুকতে চাও যে এটা নিয়ে আরও কি কি জানার আছে, এই জায়গায় কিন্তু অনেক ইনডেপথ বিষয় তোমরা পাবা। তো যাই হোক, এখানে আমাদের প্রত্যেকটা জিনিস স্কিমা মার্কের মধ্যে প্রপারলি বুঝাই দিতে হবে যে এইটা এই জিনিস, ওইটা এই জিনিস, এটা এই কারণে দিছি, ওইটা এই কারণে দিছি। যতটা ইন ডিটেল তুমি দিবে তত তোমার জন্য তত ভালো। আচ্ছা, এখানে যেমন ভালো জিনিস হচ্ছে যে তুমি একটা প্রোডাক্টের প্রপার স্কিমা করছো, আর খারাপ জিনিস হচ্ছে ইনকমপ্লিট স্কিমা। আমি যেটা একটু আগে বললাম যে তুমি কোনো জিনিস নিয়ে কাজ করতেছো তোমার ওয়েবসাইটে বা তোমার প্রোডাক্ট পেজে, ওই জিনিসটা প্রপারলি তুমি ঢুকাও নি বা প্রপারলি তুমি ওখানে রাখো নাই। গুগল আসছে, ও এদিকে ঘাটাঘাটি করছে, ট্রলারে স্কিমার মধ্যে দেখছে, ও যখন ম্যাচ করতে যাচ্ছে, আমি এদিকে ট্রল করে এক জিনিস পাইছি, স্কিমাতে আরেক জিনিস, এই স্কিমাতে ওটা নাই। যদি আরেক জিনিস হয় তাহলে তো বহুত ভেজাল লেগে যাবে, তোমার র্যাঙ্কিং পাইতে ভেজাল হবে, যার জন্য দুইটাতে একই রকম ইনফরমেশন দেওয়া লাগবে। বাট স্কিমাতে তুমি ওই জিনিসটা রাখোই নি। আমরা স্কিমা তৈরি করছিলাম না, স্কিমাতে আমরা ওই জিনিসটা রাখি নাই। যদি এমন হয় যে আমরা এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছি, যেই জিনিসটা আমার ওয়েবসাইটের মধ্যে আছে, আমার ই কমার্স যে শপ আছে ওই শপের প্রোডাক্ট পেজের মধ্যে আছে, বাট আমাদের ওই প্রোডাক্ট পেজের যে স্কিমাটা আছে ওই স্কিমার মধ্যে আমরা ওই জিনিসগুলো রাখি নাই। ধরেন আমাদের প্রোডাক্টের টাইটেল, যেটা টাইটেলটা ভুল করে স্কিমের মধ্যে বাদ পড়ে গেছে, গুগল কিন্তু এটা পছন্দ করবে না। ভাই তুমি আমাকে স্কিমার দিচ্ছ, ভালো কথা, পুরোটা তো ঠিক আছে না? যেমন কারো কাছে টাকা বাকি রাখলে, যে ওকে 10,000 টাকা বাকি রাখছে, তুমি 2,000 টাকা দিছো, বলে ভাই বাকি টাকা আল্লাহ দিলে পরে দেওয়া যাবে, বিরক্ত হবে না? তো এরকম বিষয়টা। এখানে
আমি এইগুলা মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা যে সাইটটা নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম এটা হচ্ছে এইটা। হ্যাঁ, এদের আমরা কি স্কিমা টেস্ট করলাম। গুগলের নিজস্ব টুল আছে, তো আমরা গুগলের নিজস্ব টুল থাকতে অন্য টুল ব্যবহার না করাই ভালো, কারণ এ যেহেতু নিজে সব কিছু রাখে, এর সার্ভারেই সব সেভ থাকে, সো এ অন্যদের থেকে বেটার রেজাল্ট দিতে পারবে। যাই হোক, আমরা এটা টেস্ট করে দেখলাম যে এর একটা স্কিমা আছে। এখন যদি নিচে যাই, নিচে যদি যাই কি অবস্থা এখানে দেখতে পারবো। এই যে এটা কিন্তু মিসিং রাখে দিছে কান্ট্রি। এখানে দেখেন প্রত্যেকটা জিনিস সুন্দর মতো করে দেওয়া আছে। এর লোগো নিয়ে স্কিমা করা আছে, হাবি যাবে ইউআরএল নিয়ে করা আছে, হাবি যাবে অনেক কিছু নেওয়া আছে, কান্ট্রিটা দেওয়া নেই। ঠিক আছে, এরকম স্কিমা যখন করব, যেই যেই ডাটাগুলো আমরা দিব প্রত্যেকটা জিনিস আমাদের প্রপারলি দেওয়া লাগবে। ঠিক আছে, আরও বেটার দেখতে পারবো যদি আমরা সার্চ কনসোলে চলে যাই। সার্চ কনসোলের ভিতরের অ্যাক্সেস আমরা চাইলেও পারবো না, কারণ সার্চ কনসোল এমন একটা পার্ট একটা ওয়েবসাইটের, ওইখানে আমাদের ওয়েবসাইটের ভিতরে যত ডাটা আছে সব কিছু আমরা আমাদের সার্চ কনসোলে দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা যদি আমাদের ডাটাগুলো সার্চ কনসোলে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যে ওয়েবসাইটের নাম, ধরো এটা আমাদের ওয়েবসাইটের নাম, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের পুরো ওয়েবসাইটের ডাটা দেখতে চাই, নাকি হচ্ছে যে আমাদের একটা পার্শিয়াল, ধরেন যে একটা নির্দিষ্ট পেজ, যেমন হচ্ছে প্রোডাক্ট যে পেজটা আছে, ঠিক আছে, এই প্রোডাক্ট পেজ নিয়ে আমরা যদি দেখতে চাই, কোনটা দেখতে চাই, একটা শুধুমাত্র পেজ নিয়ে দেখতে চাই নাকি পুরো ডোমেইন নিয়ে দেখতে চাই। এখানে যেমন ছবিটা দেওয়া আছে, এই ব্লু কালার মানে কি, আর হচ্ছে মেইন ডোমেইন, আর এগুলো হচ্ছে কি ওর সাব ডোমেইন বা পেজগুলো, তাই না? এটাও সেম, এটা মেইন ডোমেইন, এগুলো হচ্ছে ওর সাব ডোমেইন, কিন্তু এখানে ব্লু কালার কোনটা, মেইন ডোমেইন। মানে আমরা যদি মেইন ডোমেইনটার এখানে সার্চ কনসোলে লিস্টেড করি, তাহলে পুরো ডোমেইনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আমরা সব দেখতে পারবো। যদি এমন হয় যে আমাদের শুধুমাত্র একটা পেজ বা একটা, এখানে যেমন প্রোডাক্ট পেজ যেটা আছে, প্রোডাক্ট পেজ নিয়ে আমরা যদি কাজ করি, তাহলে কি হবে, শুধুমাত্র ওই প্রোডাক্ট পেজের অবস্থা আমরা দেখতে পারবো। তো আমরা যেহেতু মূল পেজ নিয়ে কাজ করবো, অবশ্যই মূল পেজটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, মূল পেজটা কি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, akamai.com, তবে কন্টিনিউ দিলাম। এখন ভেরিফিকেশন টেস্ট করবে যে এই নামে ডোমেইন গুগলের কাছে আছে কিনা। গুগলের কাছে যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি এইরকম একটা টেক্সট কপি করে নিতে লাগবে। এর ডিএনএস যেটা আছে, হ্যাঁ, ওই ডিএনএস যেটা আছে, ওই ডিএনএস রেকর্ডের নিচে এটা যা পেস্ট করে দিতে লাগবে। এটা কপি করে নিব, এটা কপি করে নিয়ে ওই ডিএনএস রেকর্ডের নিচে পেস্ট করে দিব। দেওয়ার পরে কি ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে এই সার্চ কনসোল টেস্ট করে দেখবে যে আমার কাছে যে কোডটা ও দিছে, সেই কোড এই ডিএনএস টেস্টের মধ্যে মানে পাইছে কিনা। যদি পায় তাহলে এইরকম আসবে, যদি পায় তাহলে ডিরেক্ট হচ্ছে আমাকে সাইটে নিয়ে যাবে, আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যেহেতু পায় নেই, সেক্ষেত্রেও আমাকে এরকম এরর ফেরত যা লাগে, কী হয়েছে না হয়েছে, এগুলো আমাকে ধরা দিচ্ছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে সবগুলোই হইলো ইয়ের কাজ, যারা ডেভেলপার আছে ওদের কাজ। ওদের কাছে আমরা শুধুমাত্র সার্চ কনসোলে এই কোড ফোড এটা ওদেরকে ধরাই দিব, তোমার ভাই আমাকে সার্চ কনসোলে কানেক্ট করে দাও, আমার এখানে এসিওর কাজ আছে। এখানে এসিওর কাজ কীরকম, কোন দেশ থেকে তোমার এই জায়গায় ভিজিটর আসতেছে, কোন ধরনের ভিজিটর আসছে, ছেলে নাকি মেয়ে, কোন বয়সের আসতেছে, কোন ডিভাইস থেকে আসতেছে। ওই যে তোমরা যদি বেসিক করে থাকো, আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন বলা হয়, ইন্টারনেট ব্রাউজিং নিয়ে বেসিকের মধ্যে একটা ক্লাস আছে, ওই জায়গায় বলা হয় যে
আপনি যখন অনলাইনে জিমেল অ্যাড্রেস খুলছেন এবং আপনি যে কোনো ওয়েবসাইটগুলোতে ভিজিট করা শুরু করছেন, আপনার যত প্রাইভেট ডাটা, সব প্রাইভেট ডাটা পাবলিক হয়ে যায়। কেন? কারণ ওই ডাটাগুলো কোনো না কোনোভাবে এই যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে এদের কাছে চলে আসে। ঠিক আছে? সো এইখানে যে ডোমেইন বা ইউআরএল প্রিফিক্স যেটাই বলি না কেন, এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোতে আমাদের সুবিধা হয় যে আমরা এরকম বিভিন্ন মানুষের ডাটা ইনডিরেক্টলি পাচ্ছি। ওরা কি ব্যবহার করতেছে, কোন লোকেশন থেকে আসতেছে। যদি ধরেন এইখানে যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্ট পেজটা একটা নির্দিষ্ট দেশ থেকে খুব বেশি সার্চ করা হচ্ছে, একটা নির্দিষ্ট দেশের একটা নির্দিষ্ট জেলা থেকে খুব বেশি আসতেছে। আমরা যদি ওই জেলাটার উপর বেশি বেশি করে অ্যাড চালাই, ওখান থেকে আরও বেশি সেল আনা সম্ভব না, তাই না? এবং অ্যাডগুলো যেগুলো হবে, ওই অ্যাডগুলো কিসের ভিত্তিতে হবে? আমরা যে নির্দিষ্ট জেলার মধ্যে মানুষগুলো ওরা ব্যবহার করতেছে বা এই প্রোডাক্ট পেজে ঢুকতেছে, ওই প্রোডাক্ট পেজের মধ্যে যারা ঢুকতেছে ওরা কি ফোন ব্যবহার করে নাকি তোমার মোবাইল বাদের যে ডেস্কটপ ল্যাপটপ আছে এগুলো ব্যবহার করে? কারণ অ্যাড, ফোনে কিছু অ্যাড আছে ফোনের মধ্যে দেখতে অনেক সুন্দর দেখায়, কিছু অ্যাড আছে যেগুলো বড় ডিসপ্লেতে দেখতে ভালো দেখায়। আমরা যদি দেখি যে বড় ডিসপ্লেতে অ্যাডটা ভালো দেখাচ্ছে, তখন কি করব? আমরা ওই বড় ডিসপ্লের অ্যাড যেগুলো আছে ওই অ্যাডগুলো তৈরি করব। এই অ্যাড তৈরি করতে গেলে আরেকটা কাজ আছে যে আমাদের এই এই যে বয়সের রেঞ্জ, এখানে কি যারা কিনা 18 থেকে 30 বছর বয়স এরকম বয়সগুলো দেখতেছে, নাকি 30 থেকে 45 বা 40 এরকম দেখতেছে, নাকি 40 থেকে 50 বা তার উপরে যারা ওই রকম বয়সের ছেলে মেয়ে দেখতেছে, এইটা আমরা বয়সটা দেখতে পাচ্তেছি, কোন বয়সের ছেলে মেয়েগুলো এখানে আসতেছে বা এই প্রোডাক্ট পেজটাতে ভিজিট করতেছে। এখন আমরা যখন একটা অ্যাড দিব, একটা বয়স্ক মানুষ 40-এর উপর যার বয়স, ও যে জিনিসটা পছন্দ করবে, একটা 20-21 বছরের ছেলে বা একটা মেয়ে ওই জিনিসটা না পছন্দ করতে পারে। তো এই যে ইনফরমেশন যেগুলো কিনা ভিতরের, ওই ইনফরমেশনগুলো এই সার্চ কনসোলের থ্রুতে আমরা পাবো। বুঝতে পারছি? ওই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কি করতে পারি? ওই ইনফরমেশনগুলো দিয়ে আমরা এই ওয়েবসাইটটা প্রপারলি বুঝতে পারবো যে অ্যাড যে রান করব কাদেরকে টার্গেট করব, কোন জায়গায় টার্গেট করব, কিভাবে টার্গেট করব, কোন বয়সেরগুলোকে টার্গেট করব, এটা কি ছেলে নাকি মেয়ে। ঠিক আছে? সাকসেসটা আসবে এইটার থ্রুতে। তুমি শুধু শুধু অ্যাড রান করে দিলা, তোমার মনে হলো যে আচ্ছা এটা যেহেতু আমি একটু দাম টাম রাখছি, এটা ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকান কান্ট্রি ছাড়া বিক্রি হবে না। কিন্তু বাঙালিও এমন আছে জমি বেচে চাকরির জন্য ঘুষ দেয়। ঠিক আছে না? তো এখানে আমাদের বাঙালির কাছে ওইটা ভালো লাগতে পারে ওদের যদি দরকার হয়। সো এখানে এমন কোনো টুল থাকতে পারে যে টুলগুলো আমাদের প্রয়োজন হচ্ছে, ধরুন এই টুলগুলো যদি আমরা বাংলাদেশে অ্যাড চালাই, এইখানেই কিন্তু আমরা খুব সুন্দর সাড়া পাবো, তাই না? আচ্ছা, তারপর চলে আসি এই জেসন এলডি যেটা আছে, ওই জেসন দিয়ে তো কাজ করে স্কিমার। সো এই জেসন এলডিটা আমাদের ভালো মতো জানতে হবে, কারণ জেসন এলডি ছাড়া আমরা কি চাইলেও, দাঁড়াও, এই যে এই জেসন এলডি ছাড়াও আমরা চাইলেও কি অন্য কোনো ওয়েতে কাজগুলো করতে পারবো না। যার কারণে বেসিক, এটা কিন্তু খুব কঠিন না। যেমন হচ্ছে যে কনটেক্সটটা এখানে আমাদের ওয়েবসাইটটা থাকবে, আইডিতে এখানে আমাদের ইউজারকে এটা থাকবে, এর নেমের নাম কি, এটা কিন্তু একটু কোডিং ফোনে এই যে ব্র্যাকেট বা এগুলো দিছে, কোটেশন মার্ক দিছে, তারপর হচ্ছে @ মার্ক দিছে, আমি যাবি এগুলো দেখতে একটু মনে হচ্ছে যে কী রে ভাই এগুলো কী না কি, কিন্তু প্রোগ্রামিং মনে হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অত কঠিন না। আমরা যদি একটু পড়ে দেখি, পড়লে কিন্তু ইজি। স্কিমা মার্কআপের দিন কিন্তু আমি এটা পড়ে দেখাইছিলাম, এটা ছবিও দিছিলাম, তাই না? ছবিটা দিয়ে ওখানে বুঝাইছিলাম যে এটা দেখতে কীরকম। সো এইগুলো কিন্তু পড়তে খুব বেশি কষ্ট করে। যেমন নেম আমরা জানি, শুধু দুই পাশে দুইটা কি কোটেশন দিছে, সামনে একটা কি, এটা কি জানি নাম, কোলন দিছে, বর্ণ এর জন্মের তারিখ বা সাল মাস, এইটা জাস্ট আমরা স্বাভাবিকভাবে যেমন লিখি ওইভাবেই জাস্ট একটু কম্পিউটার যেন বুঝে ওর মতো করে একটু দিছে। তো এটা কীভাবে করছে? জেসন এলডির মাধ্যমে। এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা ভিতরের, এটা ল্যাঙ্গুয়েজ, জেসন হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, এটা আমরা কেমনে পাবো? যে কোনো একটা সিএমএস কীরকম, ওয়ার্ডপ্রেস এটা যেমন একটা সিএমএস, আমরা যদি মার্ন ব্যবহার করি ওটা একটা সিএমএস, ঠিক আছে? আমরা যদি লারাভেল ব্যবহার করি, লারাভেল একটা সিএমএস তৈরি করে নিতে পারবো। যেমন আমাদের এই যে সাইটটা আছে ক্রিয়েটিভাইটি, এটা হচ্ছে লারাভেলতে বানিয়েছে। সো এরকম যেই মানে এইটাই আমরা ব্যবহার করি, ইন্টারফেসটা ব্যবহার করি না কেন, আমাদের ওই ইন্টারফেসে আমরা যেন জেসন এলডি ব্যবহার করতে পারি,
আমাদেরকে সেভাবে বুঝে আগাইতে লাগবে। খালি ওই জেসনেরলি একটা তৈরি করে নিলাম, ওই তৈরি করে নেওয়ার পরে কি করলাম, ওইটা আমরা ওই কপি পেস্ট যে কোনো জায়গায় যেখানে মনে হচ্ছে ওখানে মারে দিলাম, তাহলে কিন্তু আবার হবে না, দেখা যায় যে ওয়েবসাইটটা ভাঙে বসে আছে, যেখানে সেখানে বসানো যাবে না। ঠিক আছে, আমি এটা স্কিমার ক্লাসে দেখাই দিয়েছিলাম। আজকে এটা বুঝতে একটু কঠিন লাগলে স্কিমার ক্লাসটা দেখে নিলে স্কিমা কীভাবে তৈরি করতে হয় না করতে হয় ওগুলো সেদিন দেখাইছি। আচ্ছা, তারপর এখানে কি বলছে, ইমেজ অ্যান্ড ভিডিও অপটিমাইজেশন। আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করবো ওয়েবপি ফরম্যাটে। ওয়েবপি ফরম্যাটে কই থেকে পাবো, এখানে ফুটোর নামে একটা আছে, এই জায়গায় হচ্ছে যে আমরা যে কোনো ছবি ওয়েবপি ফরম্যাটে কনভার্ট করে আনতে পারবো। এই যে ফরম্যাট এখানে কি ওয়েবপি আছে, আমরা পিএনজি ফরম্যাটে যদি কোনো ছবি রাখি সেক্ষেত্রে আমাদের একটা ছবি আপনার কয়েক মেগাবাইট পর্যন্ত হইতে পারে বা 1-1.5 মেগাবাইট হইতে পারে। একটু আগে আমরা যখন একটা সাইড যখন জাজমেন্ট করলাম, এইটা সাইড যখন জাজমেন্ট করলাম, এখানে আমরা কি দেখলাম 2700 কিলোবাইট। একটা জিনিস চিন্তা করেন, এই এত বড় একটা সাইট, এক গোটা সাইট ঘাটে মাত্র 2700 কিলোবাইট, ঠিক আছে না? সো এটা কি এমন সম্ভব হয়েছে, এরা যত কিছু ব্যবহার করছে সব হচ্ছে কি ওয়েবপিতে দিছে। ওয়েবপিতে এর সুবিধা হলো রেজুলেশনটা, মানে তোমার যে কোয়ালিটি ওটা ফাটে যায় না। তুমি যদি বেশি কম্প্রেস করতে চাও তাহলে ফাটে যাবে, বাট এখানে আমরা কম্প্রেশনের লেভেলটাও সেট করতে পারবো। এই যে যেমন কোয়ালিটি কাস্টমাইজ করে দিলে যে আমরা কম্প্রেশনের লেভেলটাও সেট করতে পারবো। আমরা যদি 10, 11, 1, 2 দেই, একেবারে কেমন ঝিকিমিকি হয়ে থাকবে, বোঝা যাবে না। আমরা দিব হচ্ছে 50-এর আশেপাশে, ঠিক আছে? 50 দিলাম। এটা ওয়েবপি যদি দেই, আমি যে কোনো একটা ছবি ডাউনলোড করে দেখাই। চোদ্দোশো, তাই না? জেপিজি ফরম্যাট হয়েছে 1400 কিলোবাইট। নামাইলাম, ওয়েবপি দিলাম, ইমেজ কোয়ালিটি 51-তে রাখছি, দেখি কি করে। ছবিটা একটু ওপেন করে রাখি, তফাৎটা যেন বোঝা যায়। ছবিটা এরকম, দেখো 1.5 MBর জিনিস কত বানাইছে, 524, কতটা কমাই দিচ্ছে দেখছো? এটাকে আমরা চাইলে কিন্তু আরো কমাই দিতে পারবো। এটা আমি ডাউনলোড করে রাখি, কোয়ালিটিটা খালি কমে যাবে, এটা ডাউনলোড করে রাখলে বুঝতে পারবা। এটাই আমরা নেই, পঞ্চাশ ইসলাম, এবার 21 দিই। এবার কি আরো কমে গেছে না 300? এটা 100 নিচে আনা যাবে, কিন্তু কোয়ালিটিটা একটু ফাটে যাবে। আচ্ছা, আমরা এগুলাই দেখি কি অবস্থা। এটা কি জেপিজি যেটা নিয়েছিলাম, এটা হচ্ছে ফার্স্ট টাইম যখন কাজটা করলাম, দেখি এটার কি অবস্থা। তফাৎ কি খুব বেশি একটা বোঝা যাচ্ছে? এটা অতটাও বোঝা যায় না। তো আমরা এরকম কম্প্রেস যদি করি, এরকম কম্প্রেস করলে আমাদের ছবির কোয়ালিটি মেনটেন করা যায়। পাশাপাশি এগুলো হচ্ছে আমাদের কোনোখানে আমরা ওয়েবসাইটে ব্যবহার করলে আমাদের কি হবে, ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক কম হবে। আমরা ডাইরেক্ট একটা ছবি তুললাম ফোন দিয়ে, ওটা ছবি তুলে ওয়েবসাইটে দিয়ে দিলাম, তাহলে একটা ছবি আমাদের দেখা যায় যে 3.5 MB 5 MB এরকম হয়ে যায় ফোন দিয়ে যে ছবিগুলো উঠে। ওই 5 MB ছবি তুমি যদি ওয়েবসাইটে দাও, গোটা ওয়েবসাইটে কীরকম প্রায় 15-20টার মতো অ্যাটলিস্ট ছবি থাকবে। 15টা ছবি, একটা ছবি তোমার 5 MB জায়গায় তোমার 2 MB, 15টা ছবি কত 30 MB। চিন্তা করছো, এরকম একটা সাইট পুরোটা লোড হতে তোমার যদি 30 MB জায়গা নেয়, কী অবস্থাটা হবে? তো এসিও ফ্রেন্ডলি করতে গেলে আমাদের সাইটগুলো এরকমভাবে আমরা ওয়েবপি ফরম্যাটে বানাই নিব। ওয়েবপি ফরম্যাটে দিলে কী হবে, আমাদের সাইটটার জন্য মানে ইজি হবে লোড করা, হ্যাঁ, টাইমটা কম লাগবে। অল্টারনেটিভ টেক্সট, এটা আমরা জানি, ভিডিওর জন্য অল্টারনেটিভ টেক্সট দিব। যেমন হচ্ছে যে ই কমার্স সাইটের জন্য ওয়েবপি ফরম্যাট খুবই ইম্পর্টেন্ট, কারণ ই কমার্সে হিউজ পরিমাণে তো আপনার ছবি থাকবে। তো আপনার এই ছবিগুলো যদি একটা 2 MB হয়,
আর আপনার তো একটা হোস্টিংয়ের লিমিটেশন আছে, 2 GB হোস্টিং পাবেন, 5 GB 10 GB হোস্টিং পাবেন। আর একটা ই কমার্সে যদি 1000 প্রোডাক্ট থাকে, 2 GB হোস্টিং দিয়ে কিন্তু কভার করতে পারবেন না। সো এখানে আমাদের সেভাবেই ফরম্যাটটা তৈরি করা লাগবে। এখানে যেমন ব্যাড এক্সারসাইজ কীরকম, অনেক বড় ছবি দিছি, আনকম্প্রেসড ছবি ব্যবহার করছি, এগুলো পুরোটাই কি আমাদের পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে না? এটা আমরা করতে পারবো কী দিয়ে, টাইনি পিএনজি বা হচ্ছে স্কোয়ারস, এগুলোর মাধ্যমে কি আমরা কম্প্রেস করতে পারবো। একটু যেটা দেখালাম টুল ফুটোর, এটা কিসে কাজ করে, সিডিএনে কাজ করে। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে পেজ স্পিড ইন্ডেক্সেশন। আমাদের যে পেজ স্পিড আছে, এই পেজ স্পিডটাও কিন্তু আমাদের বিভিন্ন কাজে লাগে। এখন আমি ভুল পড়ছি, এটা হচ্ছে স্পিড অফ ইন্ডেক্সেশন। আমি বলছি পেজ স্পিড ইন্ডেক্সেশন, মানে বকতে বকতে মাথাটা। স্পিড অফ ইন্ডেক্সেশনটা কীরকম, আমাদের যেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গুগল ক্রল করবে, ক্রল করার পরে ওর সার্ভারে দিবে, আর সার্ভার যদি এটা সেভ হয়েছে তাহলে বুঝতে পারবে যে এটা ইন্ডেক্স হয়েছে, ঠিক আছে? তো এখন কোনো কারণে ইন্ডেক্স হইতে যদি লেট হয়, অনেক সময় 2 দিন 3 দিন সময় লাগে, অনেক সময় দেখা যায় যে এটা ইন্ডেক্সই হচ্ছে না। এটা কেমনে কি, এই জায়গায় আমরা আমাদের ইন্ডেক্স যে কাজটা, এই কাজটা আমরা কি করতে পারি, অনেক দ্রুত করাইতে পারি। কীভাবে, বিভিন্ন টুল আছে, যেমন এখানে পিংলার, পিঙ্গোম্যাটিক, ইন্ডেক্সিফিকেশন, এরকম বিভিন্ন টুল আছে যেগুলোর মাধ্যমে আমরা কি ইন্ডেক্স করাইতে পারবো। এবং গুগল সার্চ কনসোলে যদি আমরা এটা লিস্ট করি, এটা যেটা গুগল সার্চ কনসোলে দেখলাম, ওটা যদি আমরা লিস্ট করি তাহলে গুগল আরও বেশি ভরসা পাবে এই সাইটটাকে ইন্ডেক্স করাইতে। পিং এর বিষয়টা বললাম। আচ্ছা, ইন্ডেক্সে আরও বেশি হেল্প করে কিসে, ইউটিউব ভিডিওতে যদি ডেসক্রিপশনে অ্যাড করে দিই, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করলে গুগল ভাবে যে এখান থেকে মেবি ব্যাকলিঙ্ক দিছে, ঠিক আছে? এগুলো হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ইউটিউব থেকে যে ব্যাকলিঙ্কগুলো আসে ডেসক্রিপশন থেকে, ওগুলো নো ফলো। তো ওটা যেহেতু গুগলের নিজেরই প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো এইখানে যদি আমরা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের থ্রুতে আমাদের এরকম একটা নো ফলো ব্যাকলিঙ্ক নেই, সেক্ষেত্রে সুবিধা হবে, আমাদের ওইটা ইন্ডেক্স হতে আরও দ্রুত কাজ করবে, কারণ গুগল এটাকে বেশি প্রায়োরিটি দেবে। আর ইউটিউবে এইখানে আসছে, আর ইউটিউবে তো মানুষজন ভিডিও দেখে ডেসক্রিপশন পড়ে যদি ওখানে যায়, তাহলে তো ও যদি সাইটটাতে ভিতরে ঢুকে কিছু না পাইছে, তাহলে গুগলে বদনাম, তাই না? তারপরে আমরা কি করতে পারি, ব্লগারের মধ্যেও এগুলা নিয়ে কাজ করতে পারি। ব্লগারের মধ্যে যদি আমরা লিঙ্ক দিই, অনেকে আছে যারা শুধুমাত্র ব্লগিং নিয়ে কাজ করে, তো ওই এবং ব্লগিং নিয়ে কাজ করে এবং ব্লগার অ্যাকাউন্ট আছে, ওই ব্লগার অ্যাকাউন্ট যাদের আছে ওদেরকে আমরা বলতে পারি যে তোমার নেক্সট যে কন্টেন্টটা হবে ওই জায়গায় আমার ওয়েবসাইটের লিঙ্কটা তুমি দিয়ে দিবে। হ্যাঁ, ওকে বলিও না যে আমার ইন্ডেক্সের সমস্যা হচ্ছে, কারণ ইন্ডেক্সের সমস্যা হচ্ছে বললে এটার আবার ধান্দা করা শুরু করবে। কেন ধান্দা করতে পারে এটা বলি, কারণ ইন্ডেক্সের সমস্যা ইদানিং হিউজ পরিমাণে হচ্ছে, যার জন্য দেখা যাবে কীরকম, ও বলবে যে ভাই তোমার তো টাকা পয়সা দিতে হবে, কিছু হাদিয়া দিতে লাগবে। তো তুমি এমনিতে ওকে ফ্রিতে একটা সুযোগ করে দিলা, আর ফ্রিতে দিলে দিল, না দিলে অন্য বহু পাবা। আর তুমি নিজে একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে তুমি নিজে দিতে হবে, এটা কঠিন কিছু না। আচ্ছা, গুগল বিজনেস প্রোফাইল দেখছি না, বিজনেস প্রোফাইলে পোস্ট করা যায়, দেখছিলাম না একটা মেসেজের মতো অপশন আছে, পোস্ট করা যায়। আমি যে ছবি টবিগুলো দেখাইছিলাম আমাদের ক্রিয়েটিভ আইটির, এখানে পোস্ট করা হয়েছে না, এই যে বিভিন্ন ছবিগুলা, হ্যাঁ, এই যে ছবিগুলো পোস্ট করা হয়েছে, এই যে ছবিগুলো পোস্ট করা হয়েছে, এগুলা বিভিন্ন আমরা যেমন ফোনের মাধ্যমে পোস্ট করি, তো এইরকম ফোনের মাধ্যমে এইখানেও পোস্ট করা যায়। ফোনে ফেসবুকে পোস্ট করি না, ফোনের মাধ্যমে এখানে পোস্ট করা যায়। তো এইখানে যখন আমরা পোস্ট করার সময় আমরা আমাদের লিঙ্কটা যদি ওখানে ঢুকা দিই, গুগল কিন্তু এটাকেও প্রায়োরিটি দিবে যে আচ্ছা ঠিক আছে এখানে ইন্ডেক্স করতে লাগবে, ঠিক আছে? বিং এর যে ওয়েবমাস্টার টুল আছে, গুগলে যেমন সার্চ কনসোল আছে, এখানে ওয়েবমাস্টার টুল আছে। তো আমরা যদি এখানে অ্যাড করি, তাহলে গুগলও এটাকে প্রায়োরিটি দেওয়া আছে, এটা বিংয়ে অ্যাড হয়ে আছে, সো আমার এখানে করা দরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লিঙ্কটা শেয়ার করে দেব। তারপরে কি, ইমেজ এবং ভিডিওর মাধ্যমে আমরা লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করব। ইমেজে যে লিঙ্ক অ্যাড করা থাকে, ইমেজটাতে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে, এরকম হয় না?
ভিডিওতে ক্লিক করলে ওই লিঙ্কের ফরওয়ার্ড হয়ে যাবে, সেটার চেষ্টা করব। আচ্ছা, এই ব্যাকলিঙ্ক হাবিজাবি এগুলো তো বলছি, এটা বাদ। আমরা এক্সএমএল নিয়ে পড়ছি না, এক্সএমএল আর এইচটিএমএল সাইড ম্যাপ। সো আমাদের কি সাইড ম্যাপ রাখতে লাগবে। টেকনিক্যাল সিকিউরিটি নিয়ে যেগুলো এতক্ষণ ধরে শুরুর দিকে যেগুলো এতক্ষণ ধরে টেকনিক্যাল সিকিউরিটি নিয়ে বললাম, ওই সেম জিনিস, এইচটিটিপিএস। সো এগুলো আমাদের দরকার নেই। বিশেষ করে অ্যাডাল্ট সিকিউরিটি অ্যাড করা লাগবে। অনেক সাইট আছে যেগুলোতে মনে করেন যে মেডিকেল ট্রিটমেন্ট হয়, হ্যাঁ। তো এখানে অনেকে আছে যারা কিনা রক্ত দেখলে খুব ভয় পায়, অনেকে আছে যে বাচ্চাদের এই মেডিকেল ট্রিটমেন্টটা না। এখন সার্জারি অনেক আছে যে সার্জারিগুলো বাচ্চাদের জন্য না, বা অনেক বাচ্চাই কিন্তু অনলাইনে বিভিন্ন ট্রিটমেন্ট সম্পর্কে অনলাইনে ঘাটে বেড়ায়। কারণ আপনি ও বাচ্চা কি অ্যাডাল্ট এই জিনিসটা আপনি বের করতে পারবেন কেমনে? আমরা যখন জিমেল অ্যাকাউন্ট খুলি, ওই জিমেল অ্যাকাউন্ট খোলার সময় ওখানে এজ দেওয়া লাগে না, আপনার জন্ম তারিখ কত এটা দেওয়া লাগে না। সো গুগলের কাছে এক নলেজ আছে যে আপনার বয়স কত। সো আমরা যদি এরকম দিয়ে রাখি যে আমার এই ওয়েবসাইটের মধ্যে এমন কিছু থাকবে যেগুলো অ্যাডাল্ট রিলেটেড, আমরা 18 বছরের নিচে ওগুলো দিব না। সো আমরা এই যে টুলটা আছে এগুলোর মাধ্যমে ওইটা করতে পারবো, ঠিক আছে। এই যে এখানে আমরা এটা টেস্ট করে দেখতে পারবো। আচ্ছা, আমাদের সাইটের মধ্যে অ্যাডাল্ট কিছু আছে কি না এটা আমরা এটার মাধ্যমে টেস্ট করে দেখতে পারবো। চলো আমি একটু দেখি এটার কি অবস্থা। স্ক্যানিং চলতেছে, এটা স্ক্যানিং চালু, আমরা পরে যাই। সাইড স্পিডের মধ্যে সাইড স্পিড নিয়ে আমরা এর আগে বহু আলোচনা করছি। যেমন আমাদের কোডিংয়ের যে জিনিসগুলো আছে এগুলো যত সম্ভব মানে ইজির মধ্যে রাখতে লাগবে। এর একটা ইউটিউব ভিডিও দেওয়া আছে, শুধুমাত্র করে দেখে নিও। হ্যাঁ, এর বিভিন্ন টুলের নাম আছে, জিটি ম্যাট্রিক্স, লাইট হাউস নিয়ে তো আমরা একটু আগে সাইড স্পিড নিয়ে দেখলাম। এখানে স্পিডটা দেখে আমাদের কাজ করতে হবে কি, আমাদের যেন সাইডে কম থাকে। বেশ, বলতেছে যে সাইটটা লোড হতে নাকি মেলা টাইম লাগছে। চলো তো ক্রিয়েটিভ এডিটটা দেখি আর কি অবস্থা। এই যে এখানে একটা ছোটখাটো অডিট করে দিছে। যাই হোক, এগুলা যখন কাজ করতে যাবো আমি এগুলা নিয়ে বহু আলোচনা করছি। হ্যাঁ, এগুলা নিয়ে আমরা বহু আলোচনা করছি। এই জিনিসগুলো খালি তোমরা একটু ঘাটে দেখবা, পরে দেখলে বিষয়টা বুঝতে পারবা। আমি এমন কোনো জিনিস নাই যে আমি বাদ দিছি, ঠিক আছে। যেমন এখানে লাইট হাউস জিটি ম্যাট্রিক্স লাইট হাউস এটা। হ্যাঁ, জিটি ম্যাট্রিক্স নিয়ে যেহেতু আমরা ঢুকি না, জিটি ম্যাট্রিক্সের যাতে ঢুকি। এই জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিই। আচ্ছা, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন, এটা হচ্ছে ওই কন্টেন্ট রিলেটেড যে কাজগুলো আছে। কন্টেন্ট যেদিন লিখছিলাম ওই দিন যেই জিনিসগুলো বলছিলাম যে ছবি কেমনে কী করবো বা কন্টেন্টটা কীভাবে কাজ করবো না করবো, এই জিনিসগুলো ওখানে সব আলাদা করে দেখানোর কিছু নাই। এসিএম রাশি এরর কেমনে ফিক্স করবো এখানে একটা ভিডিও দেওয়া আছে। আমি ওটা নিয়ে একটু কথা বলে আগে এটা এরর হয়ে যায়। কি রে এতক্ষণ লাগতেছে? যেমন এই তো পারফরমেন্সের অবস্থা খুবই বাজে, ফেল করে দিছে আমার।
সে ক্রিয়েটিভ আইডির সাইডে ঘাটে দেখতেছে যে খুবই বাজে অবস্থা, এই যে লোডিং টাইম যে বেশি, এই জন্য এখানে লোডিং টাইম বেশি হবে না কেন, দেখো দেখি কি অবস্থা, ছবিতে ভরা লাগছে। হ্যাঁ, এটা এখন ব্র্যান্ড হয়ে গেছে না, এই জন্য এখন 7 খুন মাপ অবস্থা, এইরকম হয়েছে অবস্থা। দেখো কি গ্রেডের ওয়েবসাইট বানানো, বাট ওই যে একবার খালি ওই যে ব্র্যান্ডিং এর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে আমরা একবার ব্র্যান্ড হয়ে যেতে পারলে এই এসিওতে আমাদের ওই এক একজন এক এক আমাদের ইয়ে দেবে যে এই সমস্যা ওই সমস্যা, বাট এই জিনিসগুলো আমরা অনেক ফাস্ট কভার আপ করতে পারবো যদি আমরা একটা ব্র্যান্ড হয়ে থাকি, ঠিক আছে না? হুম, চলো দারাজকে দেখি। আমাকে আর দিচ্ছে না, লিমিট শেষ। যাই হোক, ব্যবহার হয়েছে তো। তো এখানে হচ্ছে এসিএম রাশে বিভিন্ন সময় এরর আসে, স্ক্রিমিং ফ্রগ আছে না, ওই জায়গাতে বিভিন্ন সময় তোমার সাইটটা ঢুকতে চাচ্ছে না, সাইটটাতে অনেকগুলো গণহারে এরর আসছে। যেমন অনেকগুলো যদি এরর আসে, এখানে কিন্তু পুরো সাইট ক্রল করা হয়ে গেছে, আর ক্রল করা হয়ে যাওয়ার পর কি পুরো এরর আসে, মানে এখানে কোনো কিছুই আসে না। দেখো সাইডে একটা বিশাল লিস্ট আসবে, আর আগের দিন হ্যাঁ রেজাল্ট এরকম যদি এরর আসে, সেইটা এরর তুমি কেমনে কভার আপ করবা? তোমার এই সাইটটা ট্রল করতে পারতেছে না এসিএম রাশ, এসিএম রাশের মধ্যে যদি তোমার সাইটটাতে কি আছে না আছে এগুলো যদি দেখতে না পাও, তোমার সাইটের ইস্যুগুলো কেমনে সলভ করবা, কেমনে তোমার সাইটের মার্কেটিংটা করবা, তাই না? সো এই জিনিসগুলো কেমনে দেখবে আমরা, কেমনে এই এররটা সলভ করবো, এই প্রসেস এখানে দেওয়া আছে, বুঝতে পারছি? ভিডিওগুলো খুবই শর্ট, 3 মিনিট 4 মিনিটের ভিডিও, দেখলে বুঝতে হবে। সো এগুলা গেল হলো আমাদের যে টেকনিক্যাল এসইও পার্ট আছে, এই টেকনিক্যাল এসইওর মধ্যে সব। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম হচ্ছে গুগল সার্চ কনসোল এবং টেকনিক্যাল এসইও, ঠিক আছে? এই হলো আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুব বেশি বড় না, আর এখানে যে বিভিন্ন সাইটের লিঙ্ক টিঙ্ক দিয়ে হাঁটাহাঁটি করে বেড়াইলাম না, এই সবগুলো লিঙ্ক এই জায়গাতেই আছে, যে এখানে ঢুকলে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে পাই যাবে, ঠিক আছে? আর যদি এখন চলে যেতে মন চায় বা কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, সমস্যা নেই। এসিওর জন্য নেক্সট